10.11%। তাহলে এই যে 7%-এর নিচে লকডাউনের আগে ভারতে বেকারত্বের হার ছিল, সেটা কোভিড পরিস্থিতিতে চলে গেল 27.11%। এবং এই তথ্যটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই তথ্য আমার নিজস্ব কোনো মন গড়া তথ্য না। এই তথ্যটা আমরা পাচ্ছি থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, যাকে সংক্ষেপে বলে CMIE। তারা যে সমীক্ষা করেছেন, সেই সমীক্ষা থেকে এই তথ্যটা আমাদের উঠে আসছে। এবং এখানে আপনারা আবার মাথায় রাখবেন যে কোভিড-19-এর প্রভাব শহরে বেশি, ভারতবর্ষের শহরগুলো বেশি প্রভাবিত, এবং ভারতের গ্রামাঞ্চল তুলনামূলকভাবে কোভিডের দ্বারা কম প্রভাবিত। মানে কোভিডের আক্রমণের দিক থেকে বলছি, আক্রান্তের দিক থেকে বলছি, প্রভাবিত। সুতরাং বেকারত্বের হার অবভিয়াসলি শহরাঞ্চলে বেশি, আর গ্রামাঞ্চলে বেকারত্বের হার অবশ্যই শহরাঞ্চলের তুলনায় অনেকটা কম। যেমন শহরাঞ্চলে বেকারত্বের হার যেখানে 29.22%, সেখানে গ্রামাঞ্চলে বেকারত্বের হার 26.69%। এটা গেল কোভিড পরিস্থিতিতে আমাদের দেশে বেকারত্বের হার কি, একটা আপনাদের পরিসংখ্যান দিলাম যে আমরা কোন দিকে এগোচ্ছি। বেকার যুবক যুবতীদের, শিক্ষিত মানুষদের কোন দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা বোঝানোর জন্য। আর ওই একই সময়ে বেকারত্বের হার দিয়ে তো শুধু সব দেশের সমস্ত অর্থনীতিকে পর্যালোচনা করা যায় না, বোঝা যায় না। ওই একই সময়ে আপনি যদি শিল্প বৃদ্ধির হার ধরেন, তাহলে দেখা যাবে যেখানে ফেব্রুয়ারিতে শিল্প বৃদ্ধির হার ছিল ভারতবর্ষে 4.5%, মার্চ মাসে সেটা কমে -0.167%, -0.167%। তাহলে কোভিড পরিস্থিতি আপনার শিল্প বৃদ্ধির হারকে যে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তার প্রভাব সার্বিকভাবে আমাদের দেশের বেকারত্বের হারকে প্রভাবিত করছে। কারণ শিল্প বৃদ্ধির হার না বাড়লে বেকারত্বের হার কমবে না। সুতরাং শিল্প বৃদ্ধির হার যেহেতু ক্রমান্বয়ে কমছে, উল্টো দিকে বেকারত্বের হার উল্টো দিকে বাড়ছে। কিন্তু একটা তথ্য আপনারা একদম সাম্প্রতিককালের তথ্য আপনারা জানেন, ওই একই সময় এই যে কোভিড পরিস্থিতি মার্চ থেকে আজকে আমি যে আলোচনাটা করছি এই সময় পর্যন্ত ভারতবর্ষে বিলিয়নিয়ারের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। বিলিয়নিয়ারের সংখ্যা ভারতবর্ষে আগে যত ছিল তার তুলনায় বিলিয়নিয়ারের সংখ্যা কিন্তু প্রচুর কমে গেছে, বেড়ে গেছে। কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, এই প্রশ্নটা আপনাকে করতে হবে, এই প্রশ্নের উত্তরটা আপনাকে খুঁজতে হবে। যে একটা সরকার যেখানে বেকারত্বের হার কমাতে পারছে না, যেখানে দেশের শিল্প বৃদ্ধির হার বাড়াতে পারছে না, সেখানে একই দেশে একই পরিস্থিতিতে বিলিয়নিয়ারের সংখ্যা কি করে বেড়ে যাচ্ছে, এই প্রশ্নটার উত্তর আপনাকে খুঁজতে হবে। আর এই প্রশ্নটার উত্তর আপনি যখনই পাবেন, তখনই আপনি বুঝে যাবেন যে আপনি যাদের অধীনে আছেন, যাদের শাসনে আছেন, আপনি ঠিক আছেন না ভুল আছেন। আমি এর উত্তর দেব না, আপনি উত্তরটা খুঁজুন। এর উত্তর যিনি খুঁজে বার করতে পারবেন, তিনিই বুঝে যাবেন যে বর্তমানে সে ভালো জায়গায় আছে না খারাপ জায়গায় আছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাদের একটা রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে কোভিড নেই, কোভিড পরিস্থিতি নেই। 2018 সালে বেকার যুবক যুবতীর সংখ্যা ছিল আমাদের দেশে 18.6 মিলিয়ন। 2019 সালে বেকার যুবক যুবতীর সংখ্যা বাড়লো 18.9 মিলিয়ন। কোভিড নেই, কিন্তু 18 সালেও কোভিড নেই, 2019 সালেও কোভিড নেই। 18.6 থেকে বেড়ে হলো 18.9। আর 2020 সালে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা আমার মনে হয় বলার দরকার নেই, আপনারা যারা আলোচনাটা শুনছেন তারা নিজেরাই বুঝতে পারছেন। অথচ এই কোভিড পর্বে ওই আমি যে বলেছিলাম যে সংগঠিত ক্ষেত্র নয়, অসংগঠিত ক্ষেত্রেও তো শিক্ষিত মানুষজন আছে, যুবশক্তি আছে।
4 কোটি পরিযায়ী শ্রমিকের জীবন পুরোপুরি এই কোভিড পর্বে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা আপনাদের একটু অনুধাবন করার, এই জায়গাটা একটু আপনাদের বোঝার দরকার আছে বলে আমি মনে করি। ওই যে বিলিয়নিয়ারের সংখ্যা বলছিলাম, এই মোদী সরকারের আমলে আপনারা মোদী সরকারের ভক্ত হতে পারেন, মোদী সরকারকে সমর্থনও করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনি তৃণমূল সরকারকেও সমর্থন করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে সরকার যারা চালাচ্ছে তাদের আমরা কেন সমালোচনা করি? আমরা তো সরকারের কাজেরই সমালোচনা করব। যে সরকারে নেই তার সমালোচনা করার দায় আমাদের নেই। তিনি যখন সরকারে এসে আবার ভুল কাজ করবেন, আমাদের মানে বেকার শিক্ষিত যুবক যুবতী ভারতবর্ষের অসংখ্য মানুষের পক্ষ যদি সেই সরকার আবার না নেয়, তাহলে প্রত্যেকটা সুনাগরিকের কর্তব্য হচ্ছে সরকারের নীতির সমালোচনা করা। যদি সে নীতি সাধারণ মানুষের স্বার্থে না হয়, যদি সে নীতি বেকার শিক্ষিত যুবক যুবতীর স্বার্থে না হয়, তাহলে তার সমালোচনা করা উচিত। সুতরাং মোদী সরকারের আমলে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি, আমাদের দেশে যত সম্পদ আছে, আমাদের দেশে যত সম্পদ আছে 2018 সালের পরিসংখ্যান বলছি, তার 73% সম্পদ ভারতের যে 140 কোটি মানুষ আছে প্রায় তার 1% মানুষের হাতে কেন্দ্রীভূত। তাহলে আপনি বোঝার চেষ্টা করুন, দেশের যাবতীয় সম্পদ তার 73% সম্পদ দেশের 1% মানুষের হাতে কেন্দ্রীভূত, আর বাকি যে 27% দেশের সম্পদ সেটা ওই 1% মানুষ বাদ দিয়ে সারা ভারতবর্ষে যত মানুষ আছে তাদের হাতে কেন্দ্রীভূত। সুতরাং এই তথ্যটা একটা অভিমুখ, যে অভিমুখটা জানান দেয় যে আপনি কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, কি ধরনের অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে দিয়ে আপনি নিজেকে নিয়ে যাচ্ছেন। সুতরাং আপনার অবস্থা এই বিশ্লেষণে কোথায় দাঁড়িয়ে আছে? আচ্ছা, শুধু কি অসংগঠিত ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের যে কথা বললাম তারা কাজ হারিয়েছে কোভিড পরিস্থিতিতে? ওই সিএমআইর যে পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে যে জুলাই মাসে সংগঠিত ক্ষেত্রে মানে চাকুরির ক্ষেত্রে, যে চাকুরির আশা আমরা করছি, আগামী দিনে আমাদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, শুধুমাত্র সেই চাকুরি ক্ষেত্রে জুলাই মাসে কাজ হারিয়েছে 50 লাখ চাকরিজীবী, 50 লাখ জুলাই মাসে। আর এপ্রিল থেকে এই আজকে অবধি লাস্ট যে আমরা পরিসংখ্যানটা পেয়েছি তাতে কাজ হারিয়েছে প্রায় 2.10 কোটি মানুষ, 2.10 কোটি মানুষ। এই জিডিপি সংকোচন, এই সময়কালের যে দেশের জিডিপি সেটা -23.9% এসে দাঁড়িয়েছে, -23.9% এতে দাঁড়িয়েছে। আর চাকরির শতাংশ 2016-17 সালে যেখানে 8.63 কোটি ছিল কাজ হারিয়েছিল কোভিডের আগে, 2016-17 সালে 8.63 কোটি, সেখানে 2019-20 লকডাউন হয়নি, তার আগেই কাজ হারিয়েছিল 8.61 কোটি। সুতরাং এই পরিসংখ্যান আপনাদের সামনে রাখছি এই কারণে যে এই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা বেছেছেন, দ্য ইম্প্যাক্ট অফ কোভিড অন আনএমপ্লয়েড ইউথ। শুধু কি কোভিড পরিস্থিতিতে যুবশক্তির বেকারত্ব বাড়ছে, শিক্ষিত যুবশক্তির বেকারত্ব বাড়ছে? তা কিন্তু না। প্রাক কোভিড পর্বেও এর একটা ট্রেন্ড, এর একটা ধারাবাহিকতা আমরা একই সঙ্গে লক্ষ্য করছি। অথচ এই যে সময়কাল, আপনি যদি 2014 সাল অবধি পিছিয়ে যান, এই সময়কালে ঋণ মকুবের পরিমাণ সরকারের তরফ, একটা কৃষকের কৃষি ঋণ মকুব করতে সরকারের সদিচ্ছা তৈরি হচ্ছে, অথচ কর্পোরেটদের ঋণ মকুবের পরিমাণ 2014 সাল থেকে যদি দেখে আসেন, এমন নয় যে 2014 সালের আগে যে সরকার ছিল তারা কর্পোরেটদের ঋণ মকুব করেনি, কিন্তু ঋণ মকুব করার শতাংশের হার
ঊর্ধ্বগতি আমাদেরকে, যারা আপনারা আয়োজক, যারা আলোচনাটা শুনছেন, তাদেরকে অন্ধকারের দিকে প্রত্যেকটা দিন ঠেলে দিচ্ছে। এই উপলব্ধিটা আমাদের করতে হবে। মোদির আমলে প্রায় 80% অনাদায়ী কর্পোরেট ঋণ, 80% অনাদায়ী কর্পোরেট ঋণ মকুব করা হয়েছে। কর্পোরেটদের ঋণ মকুব করা হচ্ছে, বিলিয়নিয়ার বাড়ছে কোভিড পরিস্থিতিতে, কিন্তু দেশের যুব শক্তি, দেশের কৃষক শক্তি, দেশের শ্রমিক শক্তি, তারা দিনের পর দিন যেভাবে কাজ হারাচ্ছে, প্রতিটা দিন বেঁচে থাকার যে অনন্ত লড়াই করছে, সেটার প্রতি এই সরকারের, কোনো একটা ইতিবাচক পদক্ষেপ আমরা দেখছি না। উল্টো দিকে ধারাবাহিকভাবে বেসরকারীকরণ হচ্ছে। ধারাবাহিকভাবে এই কোভিড পর্বে প্রতিরক্ষা উৎপাদন বেসরকারীকরণ হয়েছে। এই কোভিড পর্বে বিমানবন্দর বেসরকারীকরণ করা হয়েছে, 6টা বিমানবন্দর। এই কোভিড পর্বে কয়লা উৎপাদন ক্ষেত্রকে বেসরকারীদের হাতে দেওয়া হয়েছে। এই কোভিড পর্বে বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীদের হাতে দেওয়া হয়েছে। আর সাম্প্রতিককালে আপনারা জানেন, যেটা নিয়ে হইচই হচ্ছে সারা দেশে, কৃষি বিল। এই কৃষি বিলের যে 3টে কৃষি বিল, সেই 3টে কৃষি বিলে কৃষকদের যে অধিকার, ফসল ফলানোর অধিকার, দাম পাওয়ার যে অধিকার সরকার থেকে সুনিশ্চিত ছিল, সেই অধিকারটাও কিন্তু তাদের কেড়ে নেওয়া হচ্ছে। আরে মশাই, বুঝতে তো হবে, এই যে ধরুন দেশের সমস্ত সম্পত্তির বেসরকারীকরণ করা হচ্ছে, দেশের সম্পত্তি, আমি কিন্তু বারবার বলছি, সরকারের সম্পত্তি নয়, দেশের সম্পত্তি। এই দেশের সম্পত্তি কিন্তু আপনার সম্পত্তি, এই দেশের সম্পত্তি কিন্তু আমার সম্পত্তি, এই দেশের সম্পত্তি কিন্তু যারা আলোচনাটা আয়োজক তাদের সম্পত্তি, এই দেশের সম্পত্তি কিন্তু যারা শুনছেন তাদের সম্পত্তি। তাদের সম্পদকে যখন আমি অন্যের হাতে বিক্রি করে দিচ্ছি, তার মানে মাথাপিছু দেশের প্রতিটি নাগরিক যে সম্পদের অধিকারী হওয়ার কথা, সে কিন্তু সেই সম্পদের আর অধিকারী থাকছে না। সেই সম্পদের অধিকারী হয়ে যাচ্ছে ওই দেশের 1% মানুষ। দেশের 73% সম্পদ যাদের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলো আপনি যদি উপলব্ধি না করেন যে দেশের সম্পত্তি আমার সম্পত্তি, আমার সম্পত্তি বিক্রি করে দিচ্ছে একটা সরকার, সে যেই সরকার হোক না কেন, সুতরাং এই সরকার আমার স্বার্থ সংরক্ষিত করছে না, আমার সুযোগ সুবিধাকে সংরক্ষিত করছে না। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই যে যুব শক্তি, আনএমপ্লয়েড ইউথ, যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, সব থেকে বেশি, যদি বলেন কেন, বাবা মা আমাদেরকে যে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, এই কারণেই তো করিয়েছিলেন। কৃষক বাবা মা, শ্রমিক বাবা মা, যারা সচ্ছল পরিবার থেকে এসছেন, আমি তাদের কথা বলছি না, তাদের কথা ভাবুন যে একটা কৃষক পরিবার, একটা শ্রমিক পরিবার, একটা ক্ষেত মজুর পরিবার অনেক কষ্ট করে তার ছেলেকে বা তার মেয়েকে যে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পাঠাচ্ছে, ধার করে নিজের জিনিস বিক্রি করে আরেকটা সম্পদ তৈরি করার চেষ্টা করছে, কিসের জন্য? যে সে আগামী দিনে একটা সুনিশ্চিত চাকরির দিশা পাবে, একটা সুনিশ্চিত কোনো কাজের দিশা পাবে। যে পরিশ্রম, যে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বাবা মা তার দিন গুজরান করেছে, সেই একই জায়গায় সে পড়ে থাকবে না। আমি কৃষিকাজকে ছোট করছি না, কিন্তু এই ধরনের আকাঙ্ক্ষা, এই ধরনের ইচ্ছে প্রত্যেকটি বাবা মার থাকে। আপনিও যেদিন বাবা মা হবেন, আপনার মধ্যেও এই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হবে, এই ধরনের ইচ্ছে তৈরি হবে। কিন্তু সেই ইচ্ছেগুলোকে যদি আমার দেশের কোনো প্রতিষ্ঠিত সরকার, সে যে সরকারই হোক না কেন, বাস্তবায়িত না করার দিকে যায়, তাহলে আমাদেরকেই কিন্তু সংঘবদ্ধ হতে হবে। 2014 সালে যখন মোদী সরকার এসেছিল, তখন তো বলেই ছিল যে 2 কোটি বেকারের চাকরি বছরে দেয়া হবে। আমি 15 লাখের গল্প নয় ছেড়ে দিলাম, চাকরি দেওয়া হবে। আমি এটার ওপরেই যদি জোর দিই, 2 কোটি বেকারের চাকরি। আজকে 2020 সালে এসে কোভিড পর্ব শুধু নয়, আপনারা কোভিড পর্বকে যোগ করেছেন। কোভিড পর্ব একটা সংকটের কাল, এবং এই যে কোভিড পর্ব, এই সংকটের কালে
রাষ্ট্র যখন কোভিড পর্বটাকে ব্যবহার করছে কর্পোরেটদের স্বার্থে, তখন আবার আপনাকে আবার নতুন করে ভাবতে হবে যে এই সংকট সৃষ্টিটা ইচ্ছাকৃত কিনা। এটাও কিন্তু আপনাকে নতুন করে ভাবতে হবে। আপনি ভেবে কি উত্তর পাবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি ভাবুন যে কোভিড পর্ব সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যখন একটা সংকটের মধ্যে আছে, তখন ওই সংকটকালকে ব্যবহার করে সে পৃথিবীর যে কোনো দেশের সরকার যদি জনস্বার্থ বিরোধী পদক্ষেপগুলো ক্রমাগত নিয়ে যেতে থাকে, কারণ সেই সময় প্রত্যেকটি সরকার জানে যে মানুষ রাস্তায় নেমে প্রতিরোধ করতে পারবে না, মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে পারবে না, মানুষ রাস্তায় নেমে সরকার বিরোধী মানুষকে সংগঠিত করতে পারবে না। তাহলে এই সুযোগে আমি যদি এই কাজগুলো ক্রমাগত করতে থাকি, তাহলে কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগা উচিত। আর প্রশ্ন জাগার পর আপনি কি উত্তর পাচ্ছেন সেটার উপর নির্ভর করছে আগামী দিনে যুব শক্তির ভূমিকা কি হবে। এটাও কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। সুতরাং আমি আলোচনাটা এইভাবে শেষ করব যে যুব সমাজের কর্তব্যটা কি। যুব সমাজের কর্তব্যের আগে আরেকটা কথা আপনাদের সতর্ক করে দিই, এটা আমার সতর্ক করার দরকার নেই, এটা আপনারা জানেন যে মিডিয়া, আমি যেহেতু ইতিহাসের ছাত্র সেজন্য বলছি যে মিডিয়া স্বাধীন, প্রাক স্বাধীন ভারতবর্ষে মিডিয়ার মধ্যে যে একটা চেতনার স্তর ছিল, স্বাধীনতা আন্দোলনের পক্ষে মিডিয়ার যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আজকে কিন্তু আমরা সে প্রিন্ট মিডিয়া বলুন, সে ইলেকট্রনিক মিডিয়া বলুন, মানুষের দৈনন্দিন সমস্যা, শিক্ষিত বেকারদের দৈনন্দিন সমস্যা, এইগুলো কিন্তু তারা কেউ আলোচনায় তুলে আনছে না। এই গোটা কোভিড পর্বে যত ওয়েবিনার হয়েছে, তারাও যেমন এই বিষয়টা আলোচনা করেনি, করার দরকার মনে করেনি। এবার এই যে দরকার যারা মনে করছে না, তারাও কিন্তু আমি বলবো সুনাগরিক না। একই সঙ্গে মিডিয়া, যাদেরকে আমরা বলি চতুর্থ স্তম্ভ দেশে, তারাও কিন্তু এই আপনাদের বিষয়, দেশের শিক্ষিত বেকারের যে সমস্যা, কাজ হারানোর সমস্যা, কাজ না পাওয়ার সমস্যা, বেঁচে থাকার দৈনন্দিন লড়াই, আবার এর মধ্যে যেভাবে পরীক্ষাগুলো হচ্ছে, একটা অসম সংকটের মধ্যে বেকার যুবক যুবতীদের ফেলে দিয়েছে কোভিড পর্বে। এবং এই যে ধরুন আপনারা রিসার্চ স্কলার গ্রুপ, আমি জানি না আপনারা ভাতাও পাচ্ছেন কিনা, আমার সন্দেহ আছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই অবস্থার মধ্যে দিয়ে চলছে, আপনাদের দৈনন্দিন ভাতা যেটা আপনারা হক সরকার ঘোষিত, সেটাও আপনারা ঠিকঠাক পাচ্ছেন কিনা আমার জানা নেই। আপনারা যদি পান তাহলে আমি বলবো সদর্থক দিক, কিন্তু যদি না পান তাহলে বুঝবো যে এই কোভিড পরিস্থিতিটাকে কিন্তু সরকার এক্ষেত্রে ব্যবহার করছে। তাহলে আমাদের কর্তব্যটা কি, আমাদের কি করা উচিত? আমাদের প্রথম কর্তব্য হচ্ছে যে শিক্ষিত যুব সমাজকে নিষ্ক্রিয় থাকলে হবে না। কারণ আমি একটা কথা বলি, ইতিহাসের বোধ, ইতিহাসের জ্ঞান আমার এইটুকু শিখিয়েছে, সামান্য শিক্ষা এইটুকু দিতে পেরেছে যে শিক্ষিত মানুষ যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে মূর্খ মানুষ শাসন করার সুযোগ পায়। এবং যে দেশে মূর্খ মানুষরা শাসক হয়ে যায় আর শিক্ষিত নাগরিকরা নিষ্ক্রিয় থেকে দূরে থাকে, সে দেশের সর্বাঙ্গীন উন্নতি কখনো সম্ভব না। সুতরাং আমি আবেদন করব আপনাদের কাছে, আপনারা কিন্তু সক্রিয় হন। সক্রিয়তা, আপনাদের দাবি দেওয়া নিয়ে সক্রিয় হন, বেকার জীবনের চাওয়া পাওয়া, জীবনের দাবি, এগুলো নিয়ে সক্রিয় হন। প্রশ্ন করুন। প্রশ্ন করা, পৃথিবীতে প্রশ্ন না করলে আজকে পৃথিবীর এই আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, যে পৃথিবীকে আমরা দেখছি, তাহলে এই পৃথিবী তৈরি হতো না আমাদের সামনে। তাহলে যে একদম আদিম পৃথিবী ছিল, সেই আদিম পৃথিবীটা থেকে যেত যদি মানুষ প্রশ্ন না করত। সুতরাং প্রশ্ন করা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আর এই যে পরিস্থিতির কথাটা আমি আলোচনার মধ্যে তুলে ধরলাম, সেখান থেকে যাতে প্রশ্ন না ওঠে, যেখানে যাতে সমালোচনা না হয়, তার জন্য আমাদের দেশের সরকারগুলো, যে কোনো সরকার, যে পদ্ধতি প্রকরণ গুলোকে বেছে নিয়েছে, সেটা হচ্ছে ওই
মার্কস অনেক আগে বলেছিলেন না যে ধর্ম আফিম, সে একই রকম ভাবে আমাদেরকেও মাতিয়ে রেখেছে গরু নিয়ে, আমাদেরকেও মাতিয়ে রেখেছে ধর্ম নিয়ে, আমাদেরকে মাতিয়ে রেখেছে দেশপ্রেম নিয়ে, আমাদেরকে মাতিয়ে রেখেছে দেশদ্রোহিতা নিয়ে। আমি এই যে গরু নিয়ে, ধর্ম নিয়ে, দেশপ্রেম বা দেশদ্রোহী এই নিয়ে যে মাতিয়ে রাখা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই জায়গাতে একটু সতর্ক হন। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে নির্বাচন এলে যুদ্ধ খেলা শুরু হয় কেন আমার দেশে? নির্বাচনে তো আপনার সমস্যার কথা আসবে, আপনার চাকরি পাওয়ার সমস্যার কথা আসবে, নির্বাচনে খেটে খাওয়া মানুষের অন্ন সংস্থানের সমস্যা আসবে, নির্বাচনে দেশের অর্থনৈতিক প্রগতির বিষয় আসবে, নির্বাচনে আমাদের জিডিপি বেড়েছে কি বাড়েনি এই বিষয়গুলো আসবে। কিন্তু নির্বাচন এলে যুদ্ধ খেলা শুরু হয় কেন? কারণ আপনি যাতে ওই ধর্ম নিয়ে, গরু নিয়ে, দেশপ্রেম নিয়ে মেতে থাকেন, যে দেশপ্রেম কিন্তু ঠুনকো দেশপ্রেম। আমি দেশভক্ত 100 বার, কিন্তু আমি সরকার ভক্ত নাও হতে পারি। দেশভক্তি আর সরকার ভক্তি কখনোই এক জিনিস না। সরকার আসবে যাবে, দেশের নাগরিক, আমার দেশ আমার। সুতরাং এই বিভাজনটা করতে শিখুন। দেশভক্তি আর সরকার ভক্তি কখনো এক জিনিস নয়। এই যে ধরুন সাম্প্রতিককালে এই যে সুশান্ত সিং কেসটা চলছে, আচ্ছা সুশান্ত সিং নিয়ে টিভি, সারা সর্বভারতীয় টিভি, সব টিভি, মানে আমার রাজ্যের টিভি, সারা অন্য রাজ্যের টিভি, সর্বভারতীয় টিভি সুশান্ত সিং নিয়ে এত আলোচনা করছে কেন? সুশান্ত সিং এর মৃত্যু যে কারণেই হোক না কেন, দুর্ভাগ্যজনক মৃত্যু। সুশান্ত সিং এর মৃত্যু কি আপনাকে খেতে দেবে? আপনার অন্ন সংস্থানের সমস্যা করবে? সুশান্ত সিং এর মৃত্যু কি আপনার চাকরি জীবনটাকে সুনিশ্চিত করবে? সুশান্ত সিং এর মৃত্যু কি এই যে কাজ হারানো মানুষদের কাজ ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো সংস্থান করবে? করবে না তো। মাতিয়ে রাখা। সুতরাং এই মেতে থাকা, এই গরু, ধর্ম, দেশপ্রেম, দেশদ্রোহী, এই যে মেতে থাকা, এটাতে মাতবেন না। দেশপ্রেম, জাতীয়তাবাদ আমার, কিন্তু সরকার সেও আমার, কিন্তু তার কাজের সমালোচনা করুন, নাহলে কিন্তু ভারতবর্ষের যে বৃহৎ গণতন্ত্র, সেই গণতন্ত্র টিকবে না। আর সেই গণতন্ত্র যদি না টেকে, আজকে কোভিড পরিস্থিতিতে আনএমপ্লয়মেন্ট ইউথ যে জায়গায় গেছে, প্রাক কোভিডের সময় থেকে চলছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট ইউথ যে জায়গায় গেছে, তাহলে কিন্তু সেটা কোথায় তলিয়ে যাবে আপনারা কিন্তু আন্দাজ করতে পারছেন না। সুতরাং আপনারা যারা আলোচনাটা শুনছেন, আমি এইখানে আলোচনাটাকে শেষ করব, কারণ আমি অনেকটা সময় নিয়ে নিলাম। আমি যে কথাগুলো বললাম আবার বলছি, রাজনীতি আনবেন না, বুঝতে শিখুন, অনুধাবন করতে শিখুন। সেখান থেকে যদি আপনাদের একটু উপকার হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এইটুকু বলে আয়োজকদের আবার আমি ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you so much, sir, for giving your valuable insight on this important topic. And you gave the idea about the position or the situations, particularly the unemployment youth, and you gave the different statistical tabulated data. And I think we should aware about this. Now the meeting is now open for the sharing. If we have any questions, any queries, please write in the chat box and I will share this. You have any questions? My dear participants, you have any queries, any questions, please write into the chat box. So I think no queries are here.
সব Thank you so much, কোয়ারি sir, once again. পেয়ে গে হ্যাঁ, থ্যাংক ইউ। সব হ্যাঁ কোয়ারি স্যার, পেয়ে সব গেছে। কোয়ারি পেয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আশিস দা, দারুণ লাগলো, দারুণ লাগলো, এবং বহুত দিন পরে দেখাও হলো এই একটা প্ল্যাটফর্মে। এখন তো এটাই একমাত্র আমাদের হ্যাঁ। রাস্তা দেখা হওয়ার। ভালো লেগেছে? দারুণ দারুণ। ঠিক আছে, চলো। হ্যাঁ, একদম। So once again, thank you, sir. Thank you so much for joining us. So this is the end of the first technical session. Now I will start the second technical session, and we'll go ahead. Our second speaker is Dr. Gautam Kormukar, the Assistant Professor of English at Borobazar Bikram Tudu Memorial College, Sidhu Kanu Vishwa University. And he has completed his PhD from the Department of Humanities and the Social Science, National Institute of Technology, Durgapur, West Bengal. His essay and the research paper and book review and the poems have been published in the many reputed international journals. So, Dr. Gautam Kormukar, sir, over to you to opening your valuable speech, sir. First of all, thanks a lot, and very good welcome to all of you on this virtual platform. And I'm quite sure that you are all having one such as my previous speaker, Ashish Da, gave a wonderful talk. He was so bold, assertive, and while he not only criticized the current political scenario, but to some extent he has also laid down some of the nuanced socio-political, cultural, and at the same time religious concerns that need to be addressed in a better way to remove the current barriers that we are all having about. So he has just set the tone and the momentum for this Super Sunday, and I don't know whether I'll be able to carry forward that much legacy or not, but let me give it a kind of new touch. And at the same time, I want to thank the organizers and the whole team of West Bengal research scholars working behind this virtual platform for putting together this wonderful one-day state level webinar on the impact of COVID-19 on unemployed youth. Thanks for your warm invitation, and at the same time introducing me with the students or the academic or the scholars who are there on this virtual platform. The need for organizing this kind of webinar in this severally testing time is really praiseworthy and timely one too, and especially Osman Goni, the assistant professor of philosophy at Midnapur Autonomous College and the convener of this webinar. Thanks a lot, man, for approaching me and thinking me capable enough to talk on this issue. So to some extent, Osman and I have the common background, and we belong from the same place also, and the place where I used to teach previously in that school and the contemporary places. So we have to some extent known the condition of the youth of those particular areas also. And so when he approached me to tell something on the impact of COVID-19 on unemployed youth, I immediately told him that it's a great initiative that you have taken, and honestly speaking, I'm extremely happy to see that how scholars from different universities of West Bengal are now coming forward to help others understand the basic premise of the problems of the COVID-19 that is gifting us. So it's a kind of, it's not only the employment, it's this COVID lockdown. This virus is killing man not only from physically but from mentally. It has unleashed a kind of bloody trail of hunger and unemployment which is growing every passing day. So like the talk of Ashish Da, today also I will be trying to show you some of the already laid down data or the experiences, because basically this kind of talk will be based on the experience, how some kind of persons are trailing some kind of traumatic movements and the moments and the memory of them during this lockdown period. So what I can see that apart from creating difficulties to day-to-day life,
The crisis, this kind of crisis in this time, has crippled all economic activities that leads to some kind of closure, shutdown, and a certain kind of joblessness, and to some extent unemployment. So it is an some kind of unprecedented crisis of such great magnitude that now our country has never witnessed since independence. The kind of lockdown that I have heard about from my parents or the grandparents, that there was some kind of national emergency during the time of Indira Gandhi. And apart from that, this is the kind of situation where for the last 6 or 7 months we are under totally the lockdown period. So in this current crisis, the worst affected is the youth of India. This is the problem. Today, Indian youths are in the forefront of waging a battle against this coronavirus. And frankly speaking, in India, there are almost 65% of the population is under the age of 35 years, and the age group of 15 to 29 years comprise 27.5% of the total population. So the population of India has a medium age of 28 years. Yes. Now this can be a good point for all of us, and that is why the death rate is not so high if we compare it to Spain or to America or to Brazil even. But this kind of condition is not so much like the previous 2, 3, or 4 years since 2014. If I tell you that the Indian economy has been facing the worst ever economic crisis in this period, all the economic parameters are now declining, and the demonetization of Indian currency. I'm not going to critique any particular political party in this context, because everyone is going through their own ideological parameters, and I'm trying to make it without any kind of conflict of interest. But this kind of demonetization of Indian currency, which proves to be some kind of disastrous misadvantage, which further aggravate the whole situation. It has created chaos and some kind of anarchic situation in almost all the sectors of economic activities, and that is to some extent resulted in high unemployment. Also, this kind of demonetization threw millions of workers in the unorganized sector out of job. In 2017, according to some kind of credible newspaper reports, the top 7 IT firms in India, including Infosys, Wipro, Cognizant, sacked nearly 50,000 employers. Now you can imagine the amount of number. It's 50,000, man. It's rapid, it's huge. And this kind of rapid decline in the Indian economy and the prolonged slowdown will have adverse effect on youth, and with the evident decline in some kind of job opportunities also. Every year, India produces a large pool of highly talented graduates from IITs, IIMs, NITs, and some other technical private institutions. These engineering and management graduates are finding it increasingly now difficult to secure a suitable job due to shrinking employment opportunities. At the same time, other qualified graduates and educated youths entering Indian job market now are in vulnerable condition. And to some extent, this kind of vulnerable condition, they are not able to generate some kind of bare minimum earnings to live a healthy life. The rate of increase of employment is the key sectors like manufacturing, constructing, trade, transport, education, health, accommodation, and IT have declined sharply. And the automobile sectors, which was reeling under prolonged slump, has now adversely affected the job market, and nearly 4 to 5 lakh employees have already lost their job. In future, it may increase. So, while if I talk about the kind of international labor organization, that is ILO, that has come out with a surprising fact that there is a poor access to decent jobs, which is causing unrest globally. So the ILO report that is giving us that it indicates a kind of mass protest in Lebanon and Chile, as it's a kind of indication of the dissent over the job scenario. And today the challenge created by COVID-19 is some kind of unprecedented. And due to the impact of COVID-19 on global GDP growth, the ILO estimates indicate a rise in global unemployment of ranging between 5 to 3 million to 24 to 7 million.
and the jobless youth in the coming days may hit streets seeking livelihood, and it may likely cause unrest among us. So this is the kind of problem now we are all facing, and at this kind of juncture, stabilizing the Indian economy can be a long run challenge for all of us, and much before that providing relief to the youth and rebuilding the kind of their future is the need of our hour, and it should be the need of this kind of talk also, that amidst some such kind of chaos, the utmost priority of the state is to safeguard the interest of the youth in the country, because basically India is depending on the youth. That's the youth population. We have to utilize that kind of strength, and we need to come through the anger of the youth that converts, because the kind of anger of the youth can be converted into a kind of social unrest. This kind of social unrest must be avoided, and the government should expand economic opportunities for employment generation, to ensure some kind of empowerment of unemployed youth by ensuring some kind of affecting safety. Uh, so that Ashish has already told that, as many as a report that is being published in the Times of India, the Queen, the Daily Mail, the Bloom's Queen, in the economic finance newspapers, that as many as 41 lakh youth in India lost their job due to COVID-19 pandemic, with most job losses in the construction and in the farm sector. So uh, this kind of farm sector, they are telling that the young people's employment prospects in Asia and the Pacific has been severely challenged due to this kind of pandemic, and youth will be hit harder than adults who are 25 and older in the immediate crisis, and the risk bearing the higher long-term economic and social cost. Today you can see the rate of the GDP, it is gradually decreasing, and this kind of report is based on the regional assessment of a global survey, and that arrives in a certain point that the unemployment rate in different countries are not the same. And in India, 2/3 of the farm level apprenticeship and at the same time 3/4 of internship were completely interrupted during the pandemic. So this is the problem now all we are all facing, and we need to overcome this kind of condition, and it calls on government in the region to adopt some kind of urgent, large scale and targeted measures to generate jobs for the youth, to keep education and training on track, and to minimize future scaring of more than 600 million young people in this region. Even before this COVID-19 crisis, youth in Asia and the Pacific region also challenge it in the labor market, and that result in high employment rates, and at the same time large scale youth excluded from both school and from work. In 2019 also, the regional rates and the large shares of the unemployment rate was 13%, 13.8% compared to 3% for the adults, and more than 160 million youth. It means 24% of the total population were not in the employment, education or training. So you can see that 4 in 5 young workers in this region were engaged in informal employment, and they are sharing more kind of economic tension than the adults, and 1 in 4 young workers was living a condition of extreme poverty. So this is the condition that we are all coming through, and at the same time, some kind of reports are telling the reasons young people in this region face greater labor market disruption and job losses that adults is that nearly half of them who are employed in the 4 sectors hardly hit by the crisis. The sectors are wholesale market, the retail market, trade and repair, manufacturing, rental market, business service, accommodation, food services. These are the services. Look at the condition of the Zomato delivery boys, the Uber food delivery boys, the manufacturing companies. Those are the small factories and the small infrastructures companies. They are severely affected by this kind of COVID-19 pandemic, and to some extent, few of my friends are in Kolkata.
they can tell it better, that so many small scale restaurants have now closed, and those restaurants are now going to become the places for some another kind of trade, or they are going to be a place for a kind of new initiative, new enterprise. So this is the problem. So the people who are preparing the food, where will they go? So we are facing this kind of problem. At the same time, not only this kind of thing, young women are also suffering. They're overrepresented in the three or the four most affected sectors, particularly in accommodation, food service, and compounded by the fourth suspension of education and training. The COVID-19 crisis will certainly going to affect young people's transitions and to within this labor market, that will create some kind of panic. So I think that government should consider balancing this kind of inclusion of the youth in wider labor market and economically recovery measures with youth targeted interventions to maximize effective allocations of resources and practicing youth employment in the COVID-19 recovery process will improve certainly Asia and the Pacific future project for inclusion and to I think some such kind of sustainable growth. So this is the problem now we all are facing. Now there is a report that is being prepared by Kasif Mansoor and Basit Abdullah during this COVID-19, that COVID-19 may not be a discriminatory in who it strikes, but the social and economic impact, but it is also not totally non-discriminatory. At the same time, the vulnerability approach suggests that the group which is relatively vulnerable in the labor market will get affected more than the rest during the pandemic. This is the problem. Those who are working in those sectors, they will be severely affected. The pandemic has already dealt a serious blow on the labor market across the world, and they're likely to be among those they are hit in terms of job loss and three times more the laborers or the people who are not so much employed, they not so much educated, they will be suffered, because they'll be suffered in terms of jobless, in terms of their reduced work hours, low pay, and some kind of even barriers in finding jobs during or after this pandemic. And what I think that since this appropriateness, this also share a kind of new job seekers of in the young people. Young people are now duped also. There are so many new agencies, those are now telling that yes, I will give you the job, give me that percent of amount of money. So there is a kind of forgery cases also going on, and we need to be aware, we need to make the youth aware that it's not so much possible for any kind of agencies to offer you the jobs. We need to affirm that during the economic crisis like one we are in right now, it will stop or reduce some kind of new recruitment. Obviously, it will affect us, and thus it will increase the already high youth unemployment in India. So this is the problem that now we are facing, and this job losses or the reduction in earning are likely to have occurred in most affected sectors due to COVID-19. So if we can take some kind of data, like the pre-pandemic data or the pandemic data and the post-pandemic data, then we will come to know that if the pre-pandemic period, if there were 46% people who are unemployed, it becomes 60%. And the sectors, this kind of low income generated sectors are badly hit by the lockdown. There are hotels, there are restaurants, there are transport, there are storage, and other service sectors like the wholesale, the retail, the real estate, and the business are almost shut by the stay-at-home situation and social distancing orders. Thereby, it affects the livelihood of millions of workers, including the youth. And barely 2 months into the lockdown, if I can tell, almost 27 million people of the age group of 20 or 30 years, they have lost their job. If we take the data of April to 2020 only, or May to, it's a kind of nationwide lockdown is going on, and we are not in a position to combat this kind of spread of COVID-19 in India. And with time,
as the COVID-19 crisis starts subsiding, the economic fallout of the youth will become more evident. So this is the problem we are all facing nowadays. Now, there are another point that we are now suffering from some kind of lack of social security and low educational levels that puts the youth at greater risks. Um, now all the educated people, all the young workers are at a relatively higher risks even in the regular salaried work, where otherwise employees were less likely to suffer job loss or have no benefit as compared to the alternative work arrangements. Not all the people are going to arrange some kind of alternative works for them. So this current pandemic will certainly the very difficulties in job outcomes by educational level. And of the youth workers in India, more than 50% have less than the secondary level of education in 2017-18. This is the problem, and only 15% have a bachelor degree or above. This is the also problem. We are not so much educated. We need to understand the fact that this kind of things that we are now talking about, this is the problem. We are in a position to understand the nuances and we know, but we are not in a position to make people educated. Almost there is a condition that all 0.03% people in India are employed, and among them, if I talk about the candidate who have done their PhD, it's almost among all the population, it's 0.0001%. So you can see the amount. Only few people are so much educated. Most of the almost 50% people are have finished their education after doing higher secondary or 10+2, and after that 15% they did the graduation. So this is the problem, and we are also facing some kind of problem. It's because of the below minimum wage workers that is higher among the youth. Because what can we expect? We expect lower wages and some kind of earnings for employers once the economic activities resume in order for the firms to compensate for the losses incurring during this pandemic. This much we need to know, and this we need to get from our workers. But the impact in terms of wage cuts and the loss in earning is thus going to be more acute and severe on the young workers than elders. And that is why, while the people are teaching in non-government sectors or in private institutions like MET or in any other private institutions, or they are in IT sectors, they can understand or they are experiencing this kind of wage cut. Their minimum wages. Now they are not getting the kind of minimum wages, and the authorities are cutting it, but they need to compensate that. At the same time, we are suffering from the migrants, and young migrants have relatively higher vulnerability. So if I talk about the report that COVID-19 has given through a migration lens, that nationwide lockdown in India, yes, it's true that has impacted nearly 40 million internal migrants. We have all gone through this kind of cases that all the migrants, they are unemployed, they are jobless, they are running after here and there. So many people have died while reaching home. So it's the kind of unemployment that is creating the panic, that is creating the problem. And youth belonging to the age of 15 to 29 years constitute 1/3 of the total internal migrants in India. Migrant people overall are predominantly engaged in the some kind of low-paying, seasonal, informal, and some kind of gig economy jobs in the sectors most affected by COVID-19, such as construction, hotels, manufacturing, transport, etc. And young migrants are already at some kind of advantageous position, and they face many more challenges, particularly to their age, in terms of labor and market outcomes. And given the disappropriate share of the youth in
migrant workers and their construction is highly vulnerable sectors and jobs, and they're likely to be affected. They're likely to be affected even more severely with no work and lack of social protection. The migrants desperately wanting to return to their homes during lockdown has emerged a big crisis in India. Now we need to know two things: why the migrants are doing such. Before we are here to critique the government policies, we need to understand that here in West Bengal, the migrants are not getting enough salary for doing their works that they're doing. If I compare it, suppose a migrant here who is doing some kind of construction job is here getting 200 rupees per day. It is in Kerala, they will be getting 300 or 400 rupees, or in Delhi, 500 rupees per day. So this is the problem here in West Bengal, or here in other, or in other areas, or in Bihar, or in some other states. The government, the current government, or the opposition, they are not in a position, or they are not able to give the migrants a minimum handsome amount, and that is why they need to go to other state, and where they become jobless, they are trying to return to their own place. So this kind of panic, it is there. So it has become rise to a higher level during this lockdown period. Now, if I talk about some kind of policy response, what I need to do. So if we need to analyze the distribution of impacts of COVID-19 crisis, it's necessary for the targeted policy intervention to help the most affected and most vulnerable sections of this population. Yes, we need to understand that. We need to understand to some extent. And at the same time, we need to understand how the nuances are going on, and how we need to overcome this kind of problem. It is important that the youth are not long-term employed, since it affects their future career and prospect and earning potential. And massive short-term training and skill development program for youth, along with the social protection, it expands and it will increase the chances of them finding employment in growing sectors post the pandemic. So this will help limit the long-term effects of the pandemic on the youth labor market. And moreover, the extent of job losses at the same time, and the likelihood of a protected economic recession at the same time, call for a massive employment program. We need to know, we need to urge for this kind of program, and possibly an extension of this program in urban areas as well. So we need to know certain things to do, or to do good for us, for our people. And while I'm delivering this talk in English, I don't know whether you all are enjoying it or not, but I guess to some extent we are all in a position to understand, and I think language barrier will be not there, with not creating any kind of issue. So India's jobless growth hurdle is creating some kind of panic, and with India's growth that is blooming in 2016 to 17, it earned the tag of the fastest growing major economy in the world, even as the country kept clocking in some kind of impressive growth numbers for the successive quarters. Economists were worried about one anomaly, that is jobless growth. Yes, we are growing, and at the same time we are jobless. So India's rate of jobless growth had earned a top concern among all the economists, who had repeatedly questioned how jobs were not growing as fast as the country's GDP. That's the problem we are facing up. And at the same time, they warned that the rate of jobless growth could severely impact India's economy, which depends heavily on the middle class population. At the same time, it engaged primarily in the salaried jobs. And at the same time, we need to understand the nuances of entrepreneurship. So while GDP growth in India had been failing since the beginning of the last year, the coronavirus shock in 2020 had an overwhelming impact on India's economic jobs, and this pandemic and the consequent lockdown laid bare the fragility of Indian job market, which has collapsed. Now, before ending my talk, I can just tell you that we can take 4 or 5 measures, and because basically the initial assessment of COVID-19's impact on the global economy is out.
And the latest issue of the Economist says that the world economy also shrank by 1.3% in the first quarter of 2020. And it draws on different data sets to say that China's GDP, while dropped by 6.8, and at the same time US's by 12%, we are not in a position to even compensate that much of loss in terms of us. And the magazine expect COVID-19 to leave behind some kind of smaller economy, which is described as the 90% economy for at least 12 months because of fear and some kind of economic uncertainty. So this and some kind of indication of what can be expected, and India needs to assess the damage to different sectors of its economy and the challenges to revive and to rebuild in view of massive reverse migration, at the same time job losses and healthcare deficiencies and fund constraints of business and state. So the 5 major areas of concern that needs to be addressed. One is this, that we need to tackle massive unemployment by different means, by strategic job opportunities, by giving more structural ability to the vulnerable concept of economy, and the acceptability of some kind of economic theory which says that the higher wages will lead to some kind of lower employment. We need to build public health care for COVID-19. There is another issue. We need to develop some kind of institutional mechanism and leadership also to respond to emergencies. We need to do that, and we need to develop power and funds to state and to local bodies. We need to do that, and lastly, we need to scale up public spending to infuse life into the economy. And so these are the 5 terms. Because of time constant, I'm not able to discuss the nuance of these 5 terms. We can to some extent understand, and we can to some extent know the basic premise of this kind of talk, the basic premise of this kind of jobless condition in India, the unemployment condition in India, and to some extent we need to not only criticize such kind of government rules, such kind of rules laid down by the oppositions. At the same time, we should come forward. Yes, the one thing that Ashish has also told repeatedly, that we need to think, we need to start thinking, we need to start the process of initiating that much of rationality, logical reasoning among us. If I tell it in a simple Bengali language, bhaba practice karo. So we need to do that, and when we will be able to understand the docile condition of when we will be able to understand the fragile condition of youth in this COVID-19 situation, only then we will understand to create some kind of resistance. Only then we will be able to create or to raise our voice for the voiceless. We are in a position, and those who are in a much privileged condition, to some extent, if we compare with the others, they need to raise their voice, they need to read the proportionate economic theories, they need to consult with others, and a collective betterment is needed to help India to compensate, to move forward, and to cope up with this kind of devastating testing time in post-COVID situation. That's all. Osman, it's over. If there is any kind of question, yes, Shantanu. Okay. Thank you so much, sir, for giving your valuable speech and motivational speech also. And you gave the idea about the position of the section of the jobless peoples, Yes. particularly in that pandemic situation. And now the meeting is now open for the sharing. Sir, we have 2 or 3 questions. Yes. Yes, I'm reading it. Yes. Yeah. I'm reading it. And there is
Santosh Patra, he is telling that whether NEP 2020 is better than education policy of Yeah, 1986, what is the pros and cons over futuristic effect. So if we are talking Yes. about this much, the problem is that it depends. And if we are talking about this new education policy, we need to know that yes, there are certain kind of problems that raise the concern. For example, the marks in MPhil will be discontinued, or the MPhil, the whole program will be discontinued. This much of PhD, or some kind of integrated PhD, or the kind of the changing pattern in the 10+2 session, or class 10 session from Madhyamik to higher secondary, while government is trying to post some kind of normalities in the overall educational system of India. At the same time, it is creating such kind of anomalies at the same time. So this kind of NEP is, to some extent, will certainly raise some kind of capitalist opportunities that to some extent few people are running after. We are not in a position to make everything capitalistic, or to make everything, or to do certain kind of privatization of all the things. Often we are talking about this kind of terms, that someday when we will be awake, we will see that it will be India dot private limited. No, this kind of situation we are moving towards. We need to understand at the same time, this NEP, at the same time, to some extent, it is better than 1986. And at the same time, if we are talking about those kind of privatization, or giving some kind of autonomy to all the colleges, where the students are 3,000 in numbers and those are not 3,000 in numbers, in terms of that, yes, to some extent, some rules are good, some regulations are good, it is welcome, but not all the regulations. Then there is second question, that is Biplab Mahato. I have a question. Oh, this is the question for Ashish Da. Yeah, sir. So thank you so much, sir. So for the joining us, the special lecture by you. One more question, Professor Ashish Kumar Das, sir. Sir, are you present, sir? One more question for you, sir. Sir, unmute this. Hello. Ashish Da, you need to unmute yourself. Your microphone is off, I guess. শোনা যাচ্ছে? Hi, sir. Hi, sir. Sir, one more question for you. Biplab Mahato, like the illegal recruitment of the SAC. পড়ে নিয়েছি। Please, sir. আমার Okay, sir. আমার পুরো আলোচনাটা যদি বিপ্লব বাবু শুনে থাকেন, তাহলে আমার প্রতিবাদী সত্তাটা কতখানি সেটা আশা করি উনি বুঝেছেন। আমি আলাদা করে ফ্যাক্ট নিয়ে কিছু বলিনি, কারণ ফ্যাক্ট নিয়ে বলিনি এই কারণে, এটা এখন বিচারাধীন, খুব সম্ভবত মামলা চলছে। এবার বিচারাধীন বিষয় নিয়ে আমি সাধারণত কোনো মন্তব্য করি না। যদি এটা মামলার আগের পর্যায়ে হতো তাহলে আমি এটা অবশ্যই বলতাম। কিন্তু উনি যেটা বলেছেন যে প্রিন্সিপালরা কেন প্রতিবাদ করেন না, কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কেন প্রতিবাদ করেন না, প্রতিবাদ তো কোন স্তরে একটা হচ্ছে বলে এটা মামলা হয়েছে। আর আমি সবসময় বলবো যে অন্যের মুখাপেক্ষী না থেকে কিছু কিছু বিষয় তাদের নিজেদেরই প্রতিবাদের পথে নামা উচিত, তাই না? কারণ আমরা যখন এই বিষয় নিয়ে কিছু বলবো, সঙ্গত কারণে প্রশ্ন আসবে যে এটা তো আপনাদের বিষয় নয়। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে যুবশক্তি যদি তারা এফেক্টেড হচ্ছে, তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছে, তারা তাকিয়ে আছে অন্যের দিকে, আমি এই অন্যের দিকে তাকানোর পক্ষপাতী নই। অন্যের দিকে আপনি যতদিন তাকিয়ে থাকবেন ততদিন কিন্তু আপনি নিজে কিছু করতে পারবেন। সুতরাং এটা রাজ্য জুড়ে যারা এটার বিরোধী তাদের সংঘবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত, এবং যারা এই ধরনের প্রতিবাদকে সমর্থন করছে
তারা যখন কোনো কল দিচ্ছে, রাস্তায় নামার ডাক দিচ্ছে, আমি রাস্তায় বেরোবো না, অন্যরা প্রতিবাদ করবে, আমি শুধু সুফলটা ভোগ করব, এই মেন্টালিটিটা থাকা উচিত না। আর ইদানিং কালের যে কলেজগুলোতে রিক্রুটমেন্ট পদ্ধতি, আপনারা সবাই জানেন, যারা এক্সপার্ট হন তাদের কাছেই শুনেছি, স্কুল সার্ভিস কমিশনের সময় আমরা শুনেছি যে পেন্সিলে মার্কিং করতে বলছে, মানে আপনার স্কোর কি সেটা বলতে পেন্সিলে লিখে দিয়ে যান। তাহলে আমি যদি পেন্সিলে লিখে দিয়ে বেরিয়ে আসি, যে মাস্টারমশাই যাচ্ছেন, আমি মানে তাদের কিছু আমি বলছি না, কিন্তু তারা যদি পেন্সিলে লিখে দিয়ে আসেন তারপরে সেটা ইরেজ করে যদি অন্য নম্বর বসে যায়, এই পদ্ধতি প্রকরণের মধ্যে দিয়ে চলছে। কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে, এই পেন্সিলে মার্কিং এবং এর প্রতিবাদও কিন্তু মাস্টারমশাই তরফ থেকে এসছে। এসএসসি ইন্টারভিউ যখন এরকম পেন্সিলে নম্বর দেওয়ার কথা বলছিলেন, কিন্তু অনেকে বিরোধিতা করেছে, এবং সেই বিরোধী মানুষগুলোকে স্যালুট করা উচিত আমাদের। সুতরাং আমরা বলবো যে আপনারা সংগঠিত হন, আপনাদের পাশে আমরা সবসময় থাকবো। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি আপনাদের পাশে থাকবো, এইটুকু আপনাদের বলতে। আচ্ছা আশিস দা, আমার একটা প্রশ্ন আছে, আমি করতে পারি? কেন? হ্যাঁ, Yeah, বললাম yeah, yeah. এই বলো। এই স্যাক্ট নিয়ে, হ্যাঁ। এই স্যাক্ট নিয়ে যে একটা কথা চলছে, এবং যে আমাদের যে এই যে একটা লড়াই, যে স্যাক্টের সাথে যে স্কলারদের যে একটা টু সাম এক্সটেন্ট যে একটা চলছে, যে সেখানে বলছে যে অনেক স্যাক্ট যাদের হয়তো অতটা যোগ্যতা নেই, বাট তারা আজকে চলে গেল, চাকরি পেয়ে গেল, কিছু একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে, যেটাই হোক, যেখানে অনেক স্কলাররাও রয়েছে যারা হয়তো সেই যোগ্যতাটা ছিল। তো এখানে কোনোভাবে কি এটা কি কোনোভাবে সিএসসির ভ্যাকান্সিতে কি এটা কি এটা এফেক্ট ফেলবে? এটা কিন্তু অনেকেই জানতে ইচ্ছুক এই বিষয়টা, যে স্যাক্টের যে নিয়োগ হলো তার সাথে কি সিএসসির যে নিয়োগ, যে পদ, তার সাথে কি কোনো যোগাযোগ রয়েছে? একটা যেটা স্থায়ী যে রিক্রুটমেন্ট, স্থায়ী রিক্রুটমেন্ট এফেক্টেড হবে বলে আমার মনে হয় না, যদি সরকার করতে চায়। আমি বিজ্ঞাপনটা যদি না দিই, আমি বিজ্ঞাপনটা যদি দিনের পর দিন ফেলে রাখি, তাহলে তো রিক্রুটমেন্টের জায়গাটা তৈরি হবে না। সুতরাং আমাদের এখানে যেটা দরকার, যে স্থায়ী পোস্টগুলো যখনই ভেকেন্ট হবে, সেই তথ্যগুলো সাধারণত আমাদের আম আদমিদের কাছে আসে না, আম নাগরিকদের কাছে আসে না, এবং সেটা সম্বন্ধে সচেতন থেকে বিজ্ঞাপনে বাধ্য করা, এই বিজ্ঞাপনে বাধ্য করা। এবং রিক্রুটমেন্টের সময় সাধারণত দেখা গেছে আমাদের এখানে, আমরা যেটা দেখছি 2011 সাল থেকে, আবার বলছি, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, আমি যা দেখছি সেটা বলছি, সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে একটা ধারাবাহিকতা ছিল, বা স্কুল সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টের 98 সাল থেকে যে ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতাটা নেই। এবং এই ধারাবাহিকতাটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের হতে হবে। এতে স্থায়ী রিক্রুটমেন্টে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না, তার কারণ বাম আমলেও এরকম একটা কন্ট্রাকচুয়াল পার্ট টাইম টিচার, আর একটা কন্ট্রাকচুয়াল টিচার, আর একটা হচ্ছে পার্ট টাইম পার্মানেন্ট পার্ট টাইম টিচার করেছিল। তাতে কিন্তু রিক্রুটমেন্টের ব্যাঘাতটা 2-3 বার তো কলেজ সার্ভিস কমিশন করেছে। কিন্তু আমার বক্তব্যটা যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে যাও। এটা কেন 3 বছর বাদে একবার হবে, এটা কেন 4 বছর বাদে একবার হবে, এইটার বিরুদ্ধে কিন্তু আমাদের হতে হবে। পার্মানেন্ট পোস্টকে এফেক্ট করার কথা নয় নীতিগতভাবে। আর স্যাক্টের আরেকটা দিক আছে, আমি প্রথম পার্টটাই কিন্তু, যেমন ধরা যাক যাদের নেট আছে, সেট আছে, বা পিএইচডি আছে, মানে ইউজিসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার্মানেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে, তাদেরকে করেছে এটা ওয়েলকাম। কিন্তু এরাও তো জানে এরা পার্মানেন্ট নয়। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে আমি আপনাকে দিয়ে দিলাম 30,000-ই একটা চাকরি, আপনি কি ওতেই খুশি থাকবেন নাকি আপনি যাতে স্থায়ী পদে রিক্রুট হতে পারেন সেটার জন্য সচেতন হবেন? এবং তার সাথে তোমার এটাও মনে হয় না যে আজকে যে একটা খুব ভালো ছেলে, যে খুব ভালোভাবে পিএইচডি করছিল, সে কিন্তু সাডেনলি স্যাক্টের চাকরি পেয়ে সে কিন্তু জয়েন করে গেল কলেজে, তার মানে তার কেরিয়ারটা কিন্তু কিছুটা কিন্তু এফেক্টেড হলো। সে স্যাক্টে না, আমি ওইটাই বলছি যে স্যাক্টের আরেকটা রিক্রুটমেন্ট আছে তো, যাদের কোনো ইউজিসির ক্রাইটেরিয়া নেই, এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যাদের আছে তারা তো একটু খেয়ে পড়ে বাঁচছে আজকের সংকটের দিনে, কিন্তু তারা যদি ভাবে যে আমি 30,000 পেয়ে 60 বছর অব্দি নিশ্চিন্তে থাকবো, সেটা তাদের মানসিকতা, সেটা তাদের মানসিকতা। আমার আজকে বলার বক্তব্য ছিল যে আপনি কি ওটাই নেবেন,
ওইটা মানে আমি ফ্যাক্ট বলছি না, যে কোনো স্তরে এই যে ধরা যাক ভাতা দিয়ে দিচ্ছে একটু বিভিন্ন স্তরে, তো আমি কি সেই ভাতাতেই সন্তুষ্ট থাকবো, নাকি আমি নিজেকে এমন জায়গায় সরকারকে নিয়ে যেতে বাধ্য করবো, সেটা যে সরকারি হোক, যে আমাকে ওই ভাতার উপর নির্ভর করতে হবে না, আমার পরিবারের ভরণ পোষণটা আমি আমার যোগ্যতা দিয়ে উপার্জনের মধ্যে দিয়ে করতে পারবো, আমি আপনার কাছে হাত পাতবো না। আমাদের মুশকিল হচ্ছে এই দান খয়রাতির যে সরকারগুলো আছে সারা ভারতবর্ষে, আমার রাজ্যে শুধু নয় সারা ভারতবর্ষ জুড়ে আছে, এই দান খয়রাতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। এইটা ভাবতে হবে, এই ধান খয়রাতি পেয়ে আমরা খুশি হয়ে যাচ্ছি কিনা। এই 30,000 সেক্টর চাকরি পেয়ে আমি যদি খুশি হয়ে যাই, তাহলে কিন্তু আমার যে 70,000 চাকরিটা হওয়ার কথা ছিল বা স্কুলের স্থায়ী চাকরিটা হওয়ার কথা ছিল, সেটার দিকে যদি আমি মনোনিবেশ না করি, তাহলে আমি ওই থাকবো। ওই জন্যই তো আমি বলছি যে চিন্তা করুন যে কোথায় পড়ে থাকবে আর কেন পড়ে থাকবে। না, কিন্তু সুযোগ যদি না থাকে, আমরা কদিন আগে দেখলাম যাদবপুরের কিছু স্কলাররা কেউ সবজি বিক্রি করছে, কেউ রং করছে বাড়িতে, এরকম খবর আসছে এরকম। তো তাহলে সেক্ষেত্রে এই খবরগুলো যখন বাইরে প্রকাশ্যে আসছে, তখন কি মনে হয় না যে এই কন্ডিশনে যেখানে ওদের আর টাকা পাচ্ছে না ফেলোশিপের, তো সেই সময় তারা যে কাজ পাবে তারা তাই নিয়ে নেবে, তারা সেই জায়গাতেই নেই যে আমি 70,000 চাকরি পাবো, কি করে পাবো, আমি যা পাচ্ছি তাই নিয়ে নি, কারণ আমাদের বাঁচতে হবে। স্যাক্টের প্রক্রিয়াটা তো কোভিডের আগে আগে একদম পরিস্থিতি তো আর স্যাক্টার নেই, স্যাক্টার না। প্রক্রিয়াটা চলছে। হ্যাঁ, আমি যেটা ভাবতে বলছি যে ধরা যাক যে 10,000 সেক্টর রিক্রুটমেন্ট হলো, যাদের ইউজিসি ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, তারা যদি 30,000 পেয়ে সন্তুষ্ট থেকে 60-65 বছর অব্দি কাটিয়ে দেবে ভাবে, সেটা তাদের সেটা ব্যাপার। তাদের ভাববে। একদম তাহলে বুঝতে হবে আমরা তাদেরকে যে পথটা দেখানোর কথা ছিল, যে জায়গায় ওদের দাঁড় করানোর কথা ছিল চিন্তনের পারলাম ক্ষেত্রে, না। হ্যাঁ, পারলাম না। আমরা পারিনি। এবং সে কি, আমার তো অনেক ছাত্রকে আমি বলেছি একটু রাস্তায় নামো, একটু পথে নামো, আমি তো রাস্তায় নামি, আমার একটা অন্য রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমি তো একটা রাস্তায় নামি, প্রতিবাদ করি। যখন বলি তখন বলে স্যার চাকরি পাওয়ার একটা ব্যাপার আছে, তো এক্ষুনি রাস্তায় নামলে যদি লোক নজরে খারাপ নজরে পড়ে যায়। আমি বললাম খারাপ নজরে তুমি আজকে পড়বে ভাবছো, আবার কালকে যখন চাকরিটা পেয়ে যাবে তখন বলবে স্যার সবে তো বিয়ে টিয়ে করেছি, আর কিছুদিন যাক, তারপরে যখন সময় আসবে তখন আবার বলবো স্যার আমি পরিবার নিয়ে ব্যস্ত, তো তাহলে আমি আবার রাস্তায় নেমে এইসব ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো কেন। আমি বলছি এই যে একটা সব মেনে নেওয়ার একটা মানসিকতা তৈরি হয়েছে, ভুলিয়ে দিলেই ভুলে যাচ্ছি, 30,000 নিয়ে যদি ভুলে যাই হয়ে গেল, তার শেষ জীবন ওখানে শেষ। সে তার কথা ভাবছে, দেশের কথা ভাবছে। দেশের কথা ভাবতে গেলে, দেশকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে এই যে আনএমপ্লয়েড ইউথের কথা আমরা বলছি বারবার, এদের একটা সংঘবদ্ধ ভূমিকা থাকা দরকার, আমি এটার ওপর জোর দিচ্ছি। এবার নামবে কি নামবে না তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবাই আমরা শিক্ষিত মানুষ, যদি ব্যক্তিগত ব্যাপার বলে ঘরের মধ্যে বসে থাকি, তাহলে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। সরকার তো এই পরিবেশটাই চায়, সরকার তো এই পরিবেশটা চায়। একদম এই পরিবেশটা আমি যদি তৈরি করে দিই, তাহলে সরকার দিব্যি সেটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন ক্ষমতায় থাকবে। এটাই হচ্ছে আমার। বেশ 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 বেশ। থ্যাংক ইউ সো মাচ আজকে স্যার। আমরা আর করলাম না ডিসকাশন, আরেকজন স্পিকার রয়েছে, এটা চলতেই থাকবে আমাদের ডিসকাশন। ঠিক স্যার, ঠিক ঠিক ঠিক। Okay, thank you once again, Professor Ashish Kumar Das sir and Professor Dr. Gautam Kormokar sir. Now go ahead, our third speaker, Professor Deepayan Patnaik sir, the Professor of Philosophy and Department of Cognitive Science, Jadavpur University, specialization in Indian philosophy like Nyaya Darshan, Vedanta Darshan, Buddha Darshan, and contemporary Indian thoughts. Sir, over to you, sir. Yeah, good afternoon to everybody. And as it is organized by Vindapur College, and most of these students, they are, I think, they understand Bengali. So I would like to say something in Bengali in this particular platform. প্রথমেই আমি আয়োজকদের ধন্যবাদ দেব, বিশেষত ওসমান গনিকে ধন্যবাদ দেব, কারণ আসলে শিক্ষকতা করতে গিয়েও ছাত্র সত্তাটা এখনো
বজায় রেখেছে সেই কারণে, এবং ছাত্রদের বিশেষত স্কলারদের যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আমাদের। আমরা যে কিছু করতে পারবো তা কিন্তু নয়, বা আগে যে সমস্ত বক্তারা বলে গেলেন তার বাইরে যে আমি নতুন কোনো কথা বলবো তাও না। আমি মোস্টলি আশিস বাবুর সঙ্গে একমত, এবং আহ, সেটা আমি পরেও বলছি। আর গৌতম বাবু তিনি তো তার অনেক তথ্যই নিয়ে এলেন যে আনএমপ্লয়েড ইউথদের অবস্থাটা বিভিন্ন সেক্টরে কি রকম রয়েছে, তার একটা অবস্থা তিনি বা সেটা হাল হকিকত তুলে ধরার চেষ্টা করেছেন। আমি এই লকডাউন পিরিয়ডে আজকে নিয়ে 13 নম্বর ওয়েবিনারে বলছি, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এত বিমর্ষ অবস্থায়, এত খারাপ মন নিয়ে আমি এ পর্যন্ত কোনো ওয়েবিনার আমাদের অডিয়েন্সকে অ্যাড্রেস করিনি। আমি সত্যি কি বলবো, কি বা বলার আছে? যে ছাত্রদের সারা জীবন উজ্জীবিত করে এসেছি, তুমি তুমি ভালো রেজাল্ট করো, আরো ভালো করো, আরো চেষ্টা করো, তুমি এরপর নেট কোয়ালিফাই করো, আর তুমি এমফিল এ জয়েন করো, চেষ্টা করো, যেখানে হোক, এই যাদবপুরে না হোক, যে কোনো পুরে হলেই হলো, তুমি করো, তুমি পিএইচডিটা, তুমি এই ছোট্ট চাকরিতে যেও না। আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে, আমি আমার বাড়ি মেদিনীপুরেরই সবং বলে, আমরা সবাই জানি সেই সবং থানার অন্তর্গত, উম, যেখানে সবং কলেজ, তার আশপাশে বসন্তপুর বলে একটি গ্রাম আছে, সেখানে আমার বাড়ি। তো সেখানে আমি যখন, হ্যাঁ, আর বলা হয়নি, যেটা বলা ভীষণই দরকার ছিল, সেটা হচ্ছে আমি মেদিনীপুর কলেজেরই ছাত্র, এবং সেটা বহু আগে। 83 সালে আমি মেদিনীপুর কলেজ থেকে মানে অনার্স ডিগ্রি কমপ্লিট করি, তখন এটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তো যাই হোক, আমি যখন মাস্টার্স ডিগ্রি করেছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েও আমি বর্ধমানে পড়েছিলাম, এবং সেখানে আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছিলাম, এবং ফরচুনেটলি বা আনফরচুনেটলি গোল্ড মেডেল পেয়েছিলাম। কিন্তু আমার বাড়িতে তখন খুবই আর্থিক অবস্থা খুবই খারাপ। তো আমি সবং কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করেছিলাম। তো তিনি আমায় একটা কথা বলেছিলেন যে, বাবা, একটা তো রেজাল্ট করেছো, একটু আকাশে উঠতে শেখো, যেখানেই শ্মশান সেখানেই শকুনের মতো নেমে পড়ো না। অর্থাৎ কি না, একটু একটু উঁচুতে তাকাতে শেখা, এবং যে কোনো চাকরির মানে সম্ভাবনা দেখলেই সেখানে ঢুকে পড়তে হবে, চলে যেতে হবে, এমন কোনো যেন দায় আমার না থাকে বা প্রবণতা না থাকে। উনি হয়তো ওনার পজিশন থেকে ঠিকই বলছিলেন, কিন্তু আমার পজিশন থেকে আমার মনে হচ্ছিল যে একটা কোনো জায়গায় যদি 500 টাকার একটা কাজও আমি পেয়ে যাই, তাহলে আমার পরিবারের দিক থেকে সেটা খুবই সুবিধের হয়, আমি ভাবছি। এবং সেই সময় যখন কিন্তু মানে আমি বলছি, তখন চাকরি পাওয়া, একটা স্কুলে চাকরি পাওয়াও খুব দুষ্কর ছিল। আমি ফিলসফির কথা তো বাদই দিলাম, ফিলসফির সেখানে তখন তো প্রায় পোস্টই হতো না। যেটুকু পোস্ট হতো তাতে মেদিনীপুর জেলায় যে কোনো জায়গায়, তখন তো স্কুল সার্ভিস কমিশন আসেনি, স্কুলের যে ম্যানেজিং কমিটিগুলো, সেখানে লাখ তিনেক টাকা লাগতো বেসরকারিভাবে, এবং তার সঙ্গে আরো কিছু বাধ্যবাধকতা থাকতো। তো যেটা করা আমার বাড়ির পরিবারের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই কথা, তার কথাটা একসঙ্গেই আমায় উদ্বুদ্ধ করেছিল, আবার আমায় ব্যথিত করেছিল। আজকে আমি কি বলবো যারা আয়োজক তাদের কাছে? এই আয়োজকরা মোস্টলি তারা হচ্ছে রিসার্চ স্কলার, বা মানে যে কোনো ভাবে এমফিল এর হোক বা পিএইচডি এর হোক, স্কলার তারা। এবং তারা যে অবস্থার মধ্যে পড়েছে এই লকডাউনে, আমার মনে হয় আর কারোর অবস্থা ততখানি হতাশাজনক নয়। কারণ কি, হ্যাঁ, বহু শ্রমিক কাজ হারিয়েছে, তারা বাইরে থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে, এবং বিকল্প মানে একটা ব্যবস্থার খোঁজ করে চলেছে তারা, এবং তারা হয়তো বিকল্প কিছু কাজ পাচ্ছেও, কারণ তারা যে ধরনের কাজ চায় তার হয়তো এখানেও তার মোটামুটি একটা ব্যবস্থা হয়তো হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সে বাইরে যে মানে মজুরিটা, যেটা আশিস বাবু
বা তারপরেও বলেছেন গৌতম বাবু যে বাইরে যে মজুরি যে দিল্লি বা কেরালাতে যেটা পেত পশ্চিমবাংলায় সেটা কিন্তু পাবে না। সাধারণ কৃষক পরিবারে যে সমস্ত লোকেরা তারাও একটা কাজ পাবে মোটামুটি ভাবে, কারণ চাষবাস চলছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে শিক্ষিত যুবকেরা যারা মানে যারা এই মুহূর্তে কোনো না কোনো গবেষণার সঙ্গে জড়িত, তারা করবে এটা কি? তাদের কাছে কিন্তু এটা মানে একটা অভিশাপ হয়ে, মানে আজ বলে আজ নয়, এই সমস্যাটা এতদিন ছিলই, কিন্তু সেই সমস্যাটা লুকোনো ছিল। এবং এখন যখন সে একা, তাকে গোটা পৃথিবীর সঙ্গে লড়তে হচ্ছে, তার দুঃখ সে শেয়ার করার জন্য না পাচ্ছে বন্ধু বান্ধবকে, না কারো কাছে গিয়ে সে কথা বলতে পারছে। সে যে তার বাড়ির সমস্ত মানে অর্থনৈতিক সুবিধা নিয়ে শুধু একটা অভিমুখের দিকেই ধাবিত হয়েছে, এরপর সে জীবনে প্রতিষ্ঠিত হয়ে সে আসলে পরিবারের পাশে দাঁড়াবে। তার বুকের মধ্যে একটা স্বপ্ন রয়েছে, তার জন্য হয়তো কেউ অপেক্ষা করছে, তার ভালোবাসার জন রয়েছে, সেই যুবক বা যুবতী, তার জন্য তার একটা ভাবী জীবনের কল্পনা রয়েছে, যা সবার মধ্যে থাকে, তা তার মধ্যেও রয়েছে। এবং সে তো কোনো অন্যায় নয়, জীবনে পায়ের তলায় মাটি খুঁজে সে প্রতিষ্ঠিত হবে এবং তার মধ্যেকার তার পছন্দ অনুযায়ী একটা চাকরির মধ্যে সে যেতে চাইবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সেই সময় তার বিভীষিকা হয়ে নেমে এসেছে এই লকডাউন। প্রথম কথা কি না, সে হয়তো এই সময়ে অনেক জায়গাতেই সে ফেলোশিপ ঠিক মতো পাচ্ছে না। এবারে ফেলোশিপ যদিও বা পাচ্ছে, তার মনের মধ্যে একটা চিন্তা এসে ভিড় করছে, সে যেন একটা মরাল ডিলেমার মধ্যে। সে কি ভুল করেছে? সে কি ওই যে কলেজের যে সুযোগটা ছিল, যেটাতে পার্ট টাইম করতে করতে তাকে ফেলোশিপ পাওয়ার জন্য ছেড়ে দিতে হলো, সে কি সেটা না করে ফেলোশিপটা গ্রহণ করলে ঠিক করতো? তার মধ্যে দুটো সত্তা কাজ করছে। একটা তাকে বলেছে, তুমি আরেকটু সেই মাস্টারমশাই, সেই তো আমি, সেই আসামি আমি, যাকে যে ছাত্রকে আমি বলেছি যে তুমি এই কলেজের পার্ট টাইমটা আপাতত বজায় বন্ধ রেখে তুমি জেআরএফ এ জয়েন করো, তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবে, সেখানে তুমি একটা আর্থিক স্বাচ্ছন্দ্য পাবে এবং ফেলোশিপ কমপ্লিট করার আগেই তোমার পিএইচডিটাও হয়ে যাবে, তুমি দেখো সিএসসি তে তোমার প্লেসমেন্ট হয়ে যাবে। সে কি করবে? তার কাছে কি রয়েছে? সে কি তার কাছে যে ইনসেনটিভটা ছিল তা সেটাও কিন্তু তার চোখের সামনে অন্ধকার হয়ে নেমে এসেছে। যে বিতর্কিত বিষয় নিয়ে মন্তব্য করতে খানিকটা নারাজ আশিস বাবু, এবং আমারও নারাজ হওয়াই উচিত, মানে যেটা হাইকোর্টের আলোচনাধীন। কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা তো সমস্যাই। যদি সত্যি কথা, যদি সেই সমস্ত লোকেরা যারা পার্ট টাইম টিচার তারা ফুল টাইম ট্রিটমেন্ট পায় এবং সেখানে কলেজগুলো গরজ না দেখায়, রিকুইজিশন না পাঠায়, বা রিকুইজিশন পাঠালেও গভর্নমেন্ট যদি সেগুলোকে কনসিডার না করে, সে তো এতদিন একটা ভাবনা ভেবেছিল। হ্যাঁ, সে ভেবেছিল যে কোনো না কোনো রকমে সে একটা পিএইচডি যদি করতে পারে, না, তার একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। যতই অন্যায় হোক, যতই স্বজনপোষণ হোক, যতই অন্য কোনো ব্যবস্থা হোক, কোয়ালিটির একটা মর্যাদা আছে। এবং একটা সবচেয়ে আইরনিক্যাল ব্যাপার যেটা, যে এই মুহূর্তে যারা রিসার্চ স্কলার, এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, তাদের অধিকাংশই কিন্তু বেটার স্টুডেন্ট। বেটার স্টুডেন্ট বলেই তারা কিন্তু রিসার্চে চান্স পেয়েছে। আমি বলছি না যারা রিসার্চে চান্স পায়নি তারা সবাই খারাপ স্টুডেন্ট, এটা ঘটনা নয়। কিন্তু যারা রিসার্চে চান্স পায় অনেকগুলো স্ক্রিনিং পেরিয়ে, তাহলে মেনে নিতে হবে যে তারা তাদের একাডেমিক মানে এক্সেলেন্সি রয়েছে এবং তাদের মধ্যেকার অনেকটা অনেকটা কিছু রয়েছে, সেই বিষয়টা থাকার জন্যই তারা এই রাস্তাটাকে গ্রহণ করেছে। না হলে তো সে একটা সাদামাটা একটা কিছু গ্রহণ করেই মানে চুকিয়ে দিত। কিন্তু তার মধ্যে প্রথম কথা ইচ্ছা রয়েছে গবেষণার, দ্বিতীয় কথা তার যোগ্যতা রয়েছে। এই যোগ্য প্রার্থীরা যারা কিনা অন্যান্য এই মানে কাজ ছেড়ে
তারা ঘুরে ঘুরে বেড়ায়নি, রাজনৈতিক নেতাদের দৌড়ে দৌড়ে ঘুরে বেরিয়ে একটা কলেজে পার্ট টাইমার হওয়ার জন্য আবেদন করে না বেরিয়ে যারা গবেষণায় মন দিয়েছে, তারা কি অপরাধ করেছিল? তারা কি অপরাধ করেছে? তারা কি ভুল করেছে? তারা আজকে তাদের প্লেসমেন্ট কি হবে? আমি আশিস বাবুর কথা মেনে নিচ্ছি, নীতিগতভাবে এটা ঠিকই যে যে সমস্ত মানে এই অংশকালীন বা পার্ট টাইম যে সমস্ত টিচার অ্যাপয়েন্টেড হয়েছেন, তারা নিশ্চয়ই ফুল টাইম যে টিচারের পোস্টগুলো, সেগুলো কিন্তু তা সত্ত্বেও থেকে যাওয়া উচিত। কিন্তু উচিত এক কথা, বাস্তব অন্য কথা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কলেজগুলো রিকুইজেশন পাঠাচ্ছে না, বা রিকুইজেশন পাঠালেও গভর্নমেন্ট সেগুলো কনসিডার করছে না, এরকম পরিস্থিতি তো হচ্ছে। আমি বলছি না, আমি স্টেটের দিকে তাকিয়ে কিন্তু শুধু বলছি তা নয়। এবারে সর্বত্র আপনি দেখুন প্রাইভেটাইজেশন হচ্ছে, রেলওয়ে থেকে বিমান থেকে প্রত্যেক জায়গায় প্রাইভেটাইজেশন হচ্ছে। এবং এটা এটা একটা ঘটনা যে এই সুযোগে যখন নাকি লকডাউন, যখন নাকি বিরোধিতার রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তখনই একটা সুযোগ, পাশ করিয়ে নেওয়ার সুযোগ, বিরোধিতা হবে না তেমন ভাবে এই সুযোগ, এই দুটো সুযোগকে কাজে লাগিয়ে এক কেন্দ্রীয় সরকার, এক রাজ্য সরকার, আমার কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আলাদা করে কোনো অভিযোগ নেই, আমার সকল রাজনৈতিক দলের বিরুদ্ধেই আসলে অভিযোগ। আমরা যখন রাজনৈতিক দলেরা আমরা ক্ষমতায় আসি, আমরা যাদের কথা, যাদের ভোটে, যাদের ভাবনায় ক্ষমতায় এসেছি, তাদের কথা কিন্তু আমরা বিস্মৃত হই। এবং সেখানে যাওয়ার পর আমরা কি করে ভোট বৈতরণী পার হব, সেই কথাগুলো আমার মাথায় থাকে। ভোটাররা কি হিন্দু? তাহলে আমাকে এই এই কর্মসূচি নিতে হবে। ভোটাররা কি অহিন্দু অনেক অনেক রয়েছেন, তাহলে আমাকে এই এই ব্যবস্থা করতে হবে। এবং সাময়িকভাবে সেই ইনসেনটিভ এক একটা সম্প্রদায়কে পাইয়ে দিয়ে আসলে আমরা ভোট বৈতরণী পার হয়ে যাই। এবং আমরা আমরা তাদের কথা, সেই যুবক সম্প্রদায়, সেই যুবতীরা, যাদের উপরে, যাদের চিন্তা এবং মোস্টলি যারা ভোট দেয়, তাদের উপর নির্ভর করে আমরা আসি, কিন্তু আমরা তাদের কথা ভুলে যাই, আমরা বিস্মৃত হই। এবং দুঃখের কথা হচ্ছে আরো সেটা এই যে আমাদের যারা যুবক যুবতী, যারা আনএমপ্লয়েড ইউথ, দে আর নট অ্যাট অল অর্গানাইজড। তারা কিন্তু মোটেই অর্গানাইজড নয়। আপনি দেখুন, যারা পার্ট টাইম স্কুল টিচার, তাদের একটা সংগঠন রয়েছে এবং তারা তারা আন্দোলন করে, মানে তাদের আন্দোলন মান্যতা পাক আর না পাক। যারা যারা কলেজগুলোতে রয়েছে, তারাও আন্দোলন করে। কিন্তু কিন্তু এই যে স্কলাররা, এই যে স্টুডেন্টরা, আজকে যারা স্কলার হয়নি, তাদের নিয়ে কোনো একটা অর্গানাইজড আন্দোলন আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্যাটের কে কেন্দ্র করে একটা আন্দোলন মাথাচাড়া দিয়েছিল, কিন্তু সেটা মাঝ রাস্তাতেই হাওয়া। তো এই যে আন্দোলন আসলে করাতে হবে, বাধ্য করতে হবে। কেন? এই যে স্কুল, কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে যে সমস্ত ছাত্র প্রতিনিধি রয়েছে, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের তল্পি বাহক। ফলে কি সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে মুখ খোলার স্বাধীনতা নেই। কেন কেন আমাদের ছাত্ররা তেমনতর আন্দোলন গড়ে তুলবে না, সেই বৃহত্তর আন্দোলন, যেটা শুধু ছাত্রদেরই স্বার্থে, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেও নয়, কোনো রাজনৈতিক দলের স্বার্থেও নয়। আসলে আমাদের যা দেশের অবস্থা, তাতে গভর্নমেন্টকে বাধ্য না করলে কোনো গভর্নমেন্ট কোনো কথা শুনবে না, সেটা কেন্দ্রই হোক, সেটা রাজ্যই হোক। আপনি দেখুন যে সময়ে এই কাশ্মীর মানে বা এই সমস্ত জায়গাতে যে সমস্ত মানে আন্দোলন মাথাচাড়া দিচ্ছিল দেশ বিরোধী, সেই আন্দোলনকে, মানে যখন আন্দোলন হচ্ছে, তখন আমরা তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। সরকার থেকে সাধারণ আমজনতা তা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আমাদের যখন আমরা উচ্চবাচ্য করছি না, তখন আমাদের নিয়ে কেউ ভাবে না, কেউ ভাবে না। এবং এবং কেউ ভাবতে চায় না। মানে তারা যেন চায় আপাতত, মানে আমার মনে পড়ে যায় যে এই যে যখন কালী পুজো হয়, যখন মানে দীপাবলি হয়, তখন আবার বাড়িতে ডাকাতও পড়ে। কেন পড়ে?
না বাইরে যখন আওয়াজগুলো পটকা বাজি প্রচন্ড জোরে ফাটতে থাকে, তখন ঘরের মধ্যে যদি একটি চোর বা ডাকাত ঢুকে পড়েও সবকিছু লুট করে নিয়ে যায়, কেউ তার বাড়ির লোকের চিৎকার শুনতে পাবে না। আমরাও ঠিক তাই, আমাদের দেশেও ঠিক তাই। এক এক সময় এক একটা জিগির, এবং সেইগুলোকে কেন্দ্র করে মিডিয়া উত্তাল হয়ে উঠবে, এবং সেগুলো নিয়ে আমরা এত ব্যস্ত থাকব যে আমরা আমাদের এই বেকারত্ব, এই যে কষ্ট, সেগুলোর উপরে আলোকপাত করতে আমরাও ভুলে যাব, আর জনসাধারণও আসলে বাধ্য করতে হবে। আজকে দেখুন, আজকে মিডিয়ার কথা আশিস বাবু বলেছেন, খুব সুন্দর কথা। সত্যিই তাই, মিডিয়া কি করছে, করোনাতে কতজন মারা গেছে, কতজন অসুস্থ, সেটার চেয়ে বড় কথা বচ্চন পরিবার অসুস্থ, বচ্চন কোথায় রইলেন আমি বলছি না, প্রত্যেকে তার প্রতি আমারও নিশ্চয়ই শ্রদ্ধা আছে, কিন্তু মিডিয়া ব্যস্ত আসলে পাবলিকের মানে কোন দিকে নজর, কি করলে মানে ভিউয়ার সংখ্যা বেশি হবে, তারা সেই দিকে কোথায় কত সমস্যা। ও সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী, হ্যাঁ তাকে নিয়ে এবারে যেন যেন কি না বিশ্বযুদ্ধ জয় করে দীপিকা পাড়ুকোন এলেন, তারপরে যেন মিডিয়া ছুটে যাচ্ছে তাকে যেন ওয়েলকাম করতে, তার একটা মুখের কথা বার করতে। হ্যাঁ, কি দুঃখের কথা, আমাদের মিডিয়া, আমাদের সেই মাস মিডিয়া যা রয়েছে, আমাদের প্রিন্ট মিডিয়া যা রয়েছে, সর্বত্রই কিন্তু এক চিত্র। কেউ কেউ সাধারণের কতগুলো ছাত্র, কতগুলো বেকার আজকে অনিশ্চয়তার জন্য সুইসাইড করেছে, তার পরিসংখ্যান কে দেবে, তার পরিসংখ্যান কে রাখবে? কতগুলো ব্যর্থ ভালোবাসা, কতগুলো ব্যর্থ ভালোবাসার কারণে কতগুলো যুবক যুবতীর জীবন শেষ হয়ে গেল, কতগুলো যৌবন শেষ হয়ে গেল, তার হিসেবে কে রাখবে, তার কথা কে ভাববে? আমাদের ছাত্ররা, আমাদের যুবরা, আমরা আজকে আমাদের নিশ্চিন্ত অবস্থানে রয়েছি, চাকরিতে আছি এবং চাকরির শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এইটা ভাবলে মানে আমি হয়তো স্থিতিশীল, কিন্তু আমাদের যাদের জন্য আমাদের এই অবস্থান, যাদেরকে পড়িয়ে আমরা আজকে করে খাচ্ছি, তাদের অবস্থাটা, তাদের এই এই অবস্থান দেখে সত্যি দু চোখে জল আসছে। তাদের আমি কি করে কাল থেকে বলবো যে তোমরা পড়াশুনো করো, তাদেরকে কি করে উদ্দীপিত করব? হ্যাঁ, সমস্যাটা হয়তো আপনারা বলবেন এই সমস্যা তো শুধু ছাত্র যুবদের সমস্যা নয়, এই সমস্যা লকডাউনের সমস্যা, প্রত্যেকেরই সমস্যা, বাড়ির বাচ্চা থেকে, অফিস যাত্রী থেকে, বুড়ো, সংসারের মধ্যে থাকা মানুষজন থেকে, সবার সমস্যা নিশ্চয়ই সেই সমস্যা রয়েছে। কিন্তু যাদের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চয়তার মধ্যে, তারা কুল কিনারা দেখছে না সামনে, তাদের জন্য তাদের জন্য কি করতে পারি আমরা? তবুও তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো, যে আসলে আসলে আমাদের সবটাই করে যেতে হবে। আমরা আসলে আমরা একটা নদী, এই সমুদ্রের মধ্যে চলেছি, সেই সমুদ্র যে জাহাজে জল ঢুকতে শুরু করেছে, আমরা যদি এই মুহূর্তে ডাঙায় উঠে পড়বো এই ভেবে থাকি, তাহলে কিন্তু আমরা ভুল ভেবেছি। ডাঙা আমাদের অনেক দূরে, তো ডাঙায় যখন আমাদের যাওয়া এখন হবে না, তখন জাহাজের মধ্যে থেকেই আমাদের জাহাজটাকে সারাতে হবে, আমাদের চেষ্টা করতে হবে জাহাজটা বাইবার জন্য, যেমন একদলকে চেষ্টা করতে হবে, আবার জাহাজে জল যাতে না ঢোকে সারাতে পারি তার ব্যবস্থাও করতে হবে। আমাদের এই এই সমস্যার মধ্যে থেকেই কিন্তু আমাদের আন্দোলন চালাতে হবে, আমাদের আমাদের সরকারগুলোকে বাধ্য করতে হবে। আমাদের বেকার ভাতা এক সময় চালু হয়েছিল, সেটা কোনো কথা নয়, কিন্তু আজকে একটি ছাত্র বা ছাত্রী সে কি ওই বেকার ভাতা পাচ্ছে নাকি? সে তো পাচ্ছে না। যারা আগে থেকে রয়েছে তাদের কথা আলাদা। এমনকি এই ভাতাতে কি হবে, ভাতা একটা বিশেষ সম্প্রদায়, সে হিন্দুই হোক, মুসলমান হোক, তাদের কিছু ভাতা দিয়ে সাময়িকভাবে সন্তুষ্ট করে আসলে আমরা কি যুবকদের প্রতারিত করছি না? আমাদের শিক্ষিত যুবক যুবতীদের কথা আমরা ভেবেছি? তাদের কথা কি আমরা ভাবছি? পূজার জন্য আয়োজন করছে তারা, তাদের আয়োজনের পাশে দাঁড়ান সরকার, কিন্তু সেই সরকার এই যুবকদের যুবতীদের কথা ভাবুন। হ্যাঁ, তারা কিছু করেছেন, কেন্দ্রীয় সরকার যখন এমফিল এর স্টুডেন্টদের জন্য কোনো ফেলোশিপ দিচ্ছিল না, তারা এগিয়ে এসেছেন, সেটা খুব ভালো কথা। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যুবক যুবতীদের
এদের প্লেসমেন্ট কিভাবে হয়, তার জন্য সুচারু ব্যবস্থা করতে হবে। তাদের বুকে যদি আশা একেবারেই না থাকে, তারা তো এতদিন একটা লক্ষ্য সামনে রেখে দৌড়েছে, এবং সেই দৌড়ানোটা তাদের বন্ধ হয়ে গেলে তারা থাকবে কি করে? তাদের যে এই গবেষণা, এই পড়াশুনো যা চালিয়ে গেলে আমাদের সমাজ, আমাদের দেশ উপকৃত হবে, সেই ব্যবস্থাটাই তো ভেঙে পড়বে। অতএব আমাদের সরকার, সেই রাজ্য সরকার, সেই কেন্দ্রীয় সরকার, আমাদের কেন সেই লং মার্চ হবে না? কৃষকরা যদি মহারাষ্ট্র থেকে লং মার্চ করে দিল্লি যেতে পারে, কেন আমাদের মানে পশ্চিমবাংলা থেকে, আমাদের মেদিনীপুর থেকে লং মার্চ হবে না কেন কলকাতা? কলকাতা থেকে লং মার্চ হবে না কেন দিল্লি? কেন তারা বাধ্য করবে না সরকারকে? আজকে দেখুন, আজকে যে শিল্পগুলো গড়ে উঠেছে, সেখানে অটোমেশন, সেখানে মানুষ, মানে মনুষ্য নিবিড় শিল্প সেগুলো নয়। আগে টাটাদের যে শিল্পগুলো গড়ে উঠতো, সেখানে বেকারদের অনেক প্লেসমেন্টের জায়গা ছিল। আজকে দেখুন আম্বানিদের জায়গা, সেখানে কি রয়েছে? তারা মাছের তেলেই মাছ ভাজছে, সরকারি ব্যবস্থাটাকে ব্যবহার করেই তাদের সমস্ত মুনাফাটা তারা নিয়ে যাচ্ছে, আর তার বিনিময়ে সাধারণের সামান্য প্লেসমেন্ট হচ্ছে। তো এই ব্যবস্থা, আমরা যদি স্বনির্ভর দেশ চাইছি, আমরা যদি স্বয়ং নির্ভর দেশ চাইছি, আমরা কেন সেই শ্রমনিবেশ শিল্পের দিকে যাব না, যার জন্য যেখানে আমাদের যে বেকাররা, আমাদের যে ছাত্রছাত্রীরা, আমাদের যে শ্রমিকেরা, তাদের প্লেসমেন্ট হয়? কেন করব না আমরা? আমাদের আসল ব্যাপারটা হচ্ছে কি না, যেটা আশিস বাবুও বলেছেন, যে ছাত্ররা ভাবতে শুরু করেছে যে আমার গায়ে যদি কালির ছিটে লাগে, তাহলে তাহলে তো আমার প্লেসমেন্ট ব্যাহত হবে। আসলে রাজনৈতিক দলগুলো কি করে না, এই সমস্ত মুভমেন্টের উপরতলার দু একটা ছাত্রকে চাকরি দিয়ে কি, বা তাদেরকে ভুলিয়ে, যে কোনো রাজনৈতিক দল যখন যে কোনো, আমি বলছি না, আমি রুলিং পার্টিদের কথাও বলছি না, এটা রাজনৈতিক দলেদের স্বভাব। তারা কি করেছে না, আন্দোলনটাকে ব্যাহত করেছে। যেমন কারখানার শ্রমিক ইউনিয়নের যে আন্দোলন, এবারে সেই শ্রমিকদের যে নেতা, তাকে কবজা করে যেমন আন্দোলনটা ভেঙে দিয়েছে, সেভাবেই আমাদের ছাত্র আন্দোলন ভেঙে পড়েছে, এবং ওই রাজনীতির রং তাতে মিলে মিশে তার মধ্যে বিশ্বাসযোগ্যতা গেছে হারিয়ে। বেশিরভাগ ছাত্রকে সেখানে সামিল করা যায়নি, ফলে একটা বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলতে পারি না। এবং আজকে বোধহয় সেই সময় এসেছে, আমাদের একই সঙ্গে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে, এবং সেই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, আমরা একটা ক্রিটিক্যাল টাইমের মধ্য দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা যদি হাঁপিয়ে পড়ি, আমরা যদি হতাশ হয়ে যাই, তাহলেও কিন্তু আমাদের চলবে না। আমাদের জাগরুক রাখতে হবে, এবং এক সময় যখন প্রয়োজন হবে প্রমাণ দেওয়ার, তখন দেখব, ও মা, এই 6 মাসে তো আমি আর কিছুই করিনি, কিছুই পড়িনি, আমার তো সমস্ত কিছু গেছে। এই বলে আমি হয়তো নিজের কাছে সাফাই দিতে পারি, কিন্তু আসলে চাকরির দুনিয়ায় এই সাফাইটা আমি দিতে পারি না। অতএব সামান্যতম সুযোগ যদি আমার কাছে আসে, সেদিন যেন আমি তরতাজা থাকতে পারি। এই যাদবপুরে এই লকডাউন পিরিয়ডের মধ্যেও কিন্তু খুব ভালো প্লেসমেন্ট হয়েছে, এবং সেই প্লেসমেন্টগুলো হয়েছে, এর কারণ হচ্ছে সেই ছাত্রছাত্রীরা নিজেদেরকে কিন্তু এই অবস্থার মধ্যেও তাদের পড়াশোনাটা চালিয়ে গেছে। অতএব হতাশার গর্ভে নিমজ্জিত হয়ে নিজেকে শেষ করে দেওয়া, এ যেমন চলবে না। নিজেকে তাজা রাখতে হবে। এই জীবন যুদ্ধের লড়াই ছিল, বেকারত্ব ছিল, থাকবে। তার জন্য আমাদের লড়াই করতে হবে একটা বৃহত্তর ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত ক্ষেত্রে আমাদের তাজা থাকতে হবে। আমাদের প্রতিটি অবস্থানে নিজেদের ইমপ্রুভমেন্ট ঘটাতে হবে। পরিস্থিতির শিকার যাতে আমরা না হয়ে পড়ি, তার ব্যবস্থা করতে হবে। অতএব আমি খুব ব্যথিত। আমি আমি তো কিছুই করতে পারি না। আমি শুধু পাশে দাঁড়াতে পারি। আমি শুধু এটুকু বলতে পারি, তোমরা তোমরা লড়াই করো, দুদিক থেকেই, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে। না, কোনো রাজনৈতিক ব্যানারে নয়। তোমরা যেদিন রাজনৈতিক ব্যানার ছেড়ে এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে, তখন সব সরকারের বুক কাঁপবে। তোমাদের কথা, তোমাদেরকে বঞ্চিত করে তারা আর ভাবতে পারবে না। ক্ষুদ্র ধর্মীয় সংস্কার করে বা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে কিছু দলকে সন্তুষ্ট করে না কেন্দ্রীয় সরকার, না রাজ্য সরকার আসল সমস্যাগুলোকে সেদিন ধামাচাপা রাখতে পারবে না। তোমরা দেখো, তোমাদের ওই বাজি পটকার শব্দ
যেন তোমাদের বাড়িটা আর ডাকাতি ঘটিয়ে না যায়। তোমাদের জন্য আমি রইলাম। Thank you so much, sir, for your motivational speech, and we are inspired by you, sir. Thank you so much once again, sir, for your valuable speech. So now we have one more presentation given by Krishnendu Shikdar, the new integrated government school, Bandwan, Purulia. Over to you, sir, Krishnendu Shikdar. The topic is the বেকার যুবকদের উপর COVID-19 এর প্রভাব. হ্যালো Yeah. হ্যালো কৃষ্ণেন্দু শিকদার বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে, স্যারদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে, যুবকদের উপর COVID-19 যে প্রভাব তার সম্পর্কে দু এক কথা বলার চেষ্টা করছি। COVID-19 বা করোনা ভাইরাসের প্রভাবে সমগ্র বিশ্ব আজ মুহূর্তমান ভীত সন্ত্রস্ত, যার ফলে সমাজের প্রত্যেকটি স্তম্ভ আজ আলগা হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে মানুষের মূল্যবোধের উপরও। এই ভাইরাস যখন একদিকে কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে, তেমনি আবার লক্ষ লক্ষ মানুষ হচ্ছেন কর্মহীন। বিশ্বের প্রত্যেকটি দেশে একই চিত্র পরিলক্ষিত হলেও ভারতে কর্মহীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ভারতের বেকারত্বের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। তাদের মধ্যে অনেকেই ছিলেন নিয়মিত বেতনপ্রাপ্ত কর্মচারী। অবশ্য ভারতের বেকারত্ব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এ ব্যাপারে যেমন রাজনৈতিক নেতা নেত্রীরা নিশ্চুপ, তেমনি বিভিন্ন গণমাধ্যমগুলিও উদাসীন। দেশের জনগণ এর বিরুদ্ধে সরব হচ্ছেন না। এর একটি কারণ হতে পারে ভারতের কর্মক্ষেত্রে কর্মসংস্থান আসলে কোনো রাজনৈতিক এজেন্ডা বা ইস্যু নয়। এখানকার যুব সম্প্রদায় কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যতটা আগ্রহী ততটা উদাসীন তাদের ভবিষ্যৎ বেকারত্ব নিয়ে। ফলে বেকারত্ব দেশের একটা অন্যতম সমস্যা হলেও রাজনীতিতে এর কোনো প্রভাব পড়ে না তেমনভাবে। এই করোনা ভাইরাসকে আটকানোর জন্য তেমন কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লকডাউনই ছিল একমাত্র উপায়। তাই পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে 4টি পর্যায়ে 58 দিনের লকডাউন কাটিয়ে এখন চলছে আনলক 4। দেশের অন্যান্য স্তম্ভের তুলনায় অর্থনীতিতেই এর কুপ্রভাব পড়েছে সবচেয়ে বেশি। এর ফলে একদিকে যেমন ক্ষতি হয়েছে ভারতের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারীদের, তেমনি বড় বিপর্যয় নেমে এসেছে ক্ষুদ্র ও ব্যবসায় কর্মরতদের জীবনে। অর্থনীতির এই চরম দুরবস্থার জন্যই কি সরকারি কি বেসরকারি সকল স্তরের কর্মী নিয়োগ প্রায় বন্ধের মুখে, যার প্রভাব পড়েছে যুব সমাজের উপর। যুব সমাজের উপরের স্তরের মানে তুলনামূলক যাদের বয়স একটু বেশি, এক প্রজন্ম কর্মহীন হয়ে অন্ধকারে নিমজ্জিত হবে। আবার একটা নতুন প্রজন্মের এমন ক্ষতি হবে যাদের পক্ষে মাথা তুলে দাঁড়ানো সত্যি এক বিগ চ্যালেঞ্জ। পরিশেষে বলা যায়, এই সমস্ত সমস্যাকে জয় করে এগিয়ে চলাই জীবন। সেই জীবনের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, স্যারদের আমার প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। হ্যাঁ, শান্তনুদা, আনমিউট করো। Okay, হ্যাঁ, গনি। Yes, গনি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। We have one more question. What is the effect of the COVID-19 to Indian unemployed youth sector, and is there any responsibility of both the state and the state government to Patnaik sir? Patnaik sir is present there?
I think she left from the meeting. So I think he's not there. So we have came to the end of this webinar. So we would like to everyone who made this meeting possible, and I thank the convener Osman Goni, the assistant professor, the Department of Philosophy, Midnapur Autonomous College, and all the organizing committee, Madhav Chandra Roy, Shahanur Ali, Mintu Modok, Rajendra Mahato, Sheikh Nijamutullah, Safin Pramani, and Minakshi Bhattacharya. So over to you, Osman. হ্যাঁ, খুবই ভালো লাগলো আমাদের প্রোগ্রাম শেষের দিকে। শুনতে পাচ্ছ শান্তনুদা? Yeah. শুনতে পাচ্ছি আমি, তুমি বলো। আমাদের একটা প্রথম উদ্যোগ আমার মনে হয় সাকসেসফুল, তবে আমাদের নেটওয়ার্কিং এর একটা প্রবলেম আজকে আছে। আমাদের উত্তরবঙ্গে একটু আবহাওয়ার মানে অবস্থা খুব খারাপ। আবহাওয়া খারাপের জন্য অনেকেই জয়েন হতে পারেনি। পার্টিসিপেন্ট মোটামুটি 400 জন রেজিস্টার্ড ছিল, অনেকে মেসেজ করছে জয়েন হতে পারছি না। আমি জানি না জয়েন হতে পারছে না কেন। আমারও এখানে অনেক সমস্যা হয়েছে, ফেসবুক লাইভে অনেক প্রবলেম হলো, তার জন্য ক্ষমা প্রার্থী প্রথমেই। এবার আমি মানে সব থেকে আশিস দা, গৌতম দা এবং দীপায়ন স্যারকে মানে এত ধন্যবাদ জানাই যে আমাদের পাশে থাকার জন্য। ইনারা আমাদের এক কথায় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের কথায় উদ্যোগী হয়েছেন বলার জন্য, যার জন্য আমাদের কৃতজ্ঞতা মানে স্বীকার না করা ছাড়া উপায় নেই, এবং সবারই তাই। আমিও ফ্যাকাল্টি অফ মেদিনীপুর কলেজের তরফ থেকে এবং আমাদের রিসার্চ স্কলার গ্রুপের তরফ থেকে আমি এটাই জানাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের যত যুবক আছে সবার পাশে এইভাবেই দাঁড়াবো, এবং ভবিষ্যতে আরো যদি এরকম কোনো প্রোগ্রাম হয় বা প্রোগ্রাম করা যায় সেরকম উদ্যোগী হব। সবাই আমাদের পাশে থাকবে, আমি এটা বিশ্বাস করছি। এবং প্রোগ্রাম আমাদের শেষের দিকে, প্রোগ্রাম শেষে আমি ভোট অফ থ্যাঙ্কসটা আমি জানাচ্ছি যে আমাদের থ্যাংক ইউ প্রথম যদি আমি জানাই আমাদের অর্গানাইজিং কমিটিকে। আমাদের একটা গ্রুপ ছিল, হোয়াটসঅ্যাপ গ্রুপটার নাম CNRV, অর্থাৎ কোচবিহার ইউনিভার্সিটি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেটা বলা হয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, বিশ্বভারতী, এই নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। এখান থেকে একটা আমাদের প্রস্তাবনা দেওয়া হয়, মাধব চন্দ্র রায় এই প্রস্তাবটা দেয় এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করে একটা টপিকের আকারে আমরা একটা নতুন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ বানিয়েছিলাম ফেসবুকে। সেই ফেসবুক গ্রুপ থেকেই আমাদের এই প্রোগ্রামের আয়োজন। এই প্রোগ্রাম আমাদের মানে শাহানুর প্রোগ্রামের টপিকটা ঠিক করেছিল, পরে বিভিন্নভাবে মডিফাই করে এই টপিকটা সিদ্ধান্ত করা হয়েছে। তো এদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। নেক্সট ধন্যবাদ জানানোর জন্য আমি আশিস স্যারকে আমি ফোন করি এবং আশিস স্যার এক কথায় উত্তর দিয়েছিলেন, হ্যাঁ খুবই ভালো টপিক। আমি স্যারকে আবারও ধন্যবাদ জানাই। নেক্সট ফোন করেছিলাম দীপায়ন স্যারকে। দীপায়ন স্যার বলেছিল এই ব্যাপারে তো আমি কিছু জানি না, তবে ডাটা আমার কাছে সেরকম নেই, তবে আমি একটা ইনসিস্ট করতে পারি, তোমাদের পাশে থাকতে পারি। এই যে একটা আশা দিয়েছিল, আমাদের পাশে থাকলো, স্যারকে খুবই ধন্যবাদ। শেষে আমি ধন্যবাদ জানাই স্কলারদের মধ্যে, সেটা হচ্ছে গৌতম স্যারকে। গৌতম স্যার আমার পাশের স্কুলে চাকরি করতেন, তারপরে কলেজে একটা চাকরি করতেন, এখন বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়ান লেকচারের মাধ্যমে। তো স্যার এত বিজি তবুও আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা স্যারকে অনেক আমি স্যারের বক্তব্য খুবই ডাটাবেস এবং খুবই ভালো লাগলো। তো স্যারকে ধন্যবাদ জানাই।
শেষে ধন্যবাদ জানাই পার্টিসিপেন্টরা আমাদের পাশে সবসময় ছিলেন। অনেকে জয়েন করতে পারেনি বিভিন্ন কারণে, সেটা হয়তো কোনো নেটওয়ার্কিং প্রবলেমের জন্য হতে পারে, বাট অনেকেই জয়েন করেছে, সবাই হয়তো উপকৃত হবে। তো এদের উপস্থিতি ছাড়া আমাদের এই প্রোগ্রাম সম্ভব হতো না। এই প্রোগ্রামের জন্য এরাই হচ্ছে মূল মাধ্যম। সুতরাং এই পার্টিসিপেন্টদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই একে একে মাধবচন্দ্র রায়কে, রিসার্চ স্কলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, শান্তানু পাল, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, রিসার্চ স্কলার জিওগ্রাফি ডিপার্টমেন্ট, শাহানুর আলী, এমফিল স্কলার রায়গঞ্জ ইউনিভার্সিটি, মিন্টু মোদক, এমফিল স্কলার রায়গঞ্জ ইউনিভার্সিটি, রাজেন্দ্র মাহাতো, পিএইচডি স্কলার রায়গঞ্জ ইউনিভার্সিটি, শেখ নিজমাতুল্লাহ, রিসার্চ স্কলার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি অফ রিলিজিয়ন, বিশ্বভারতী শান্তিনিকেতন, সাফিন প্রামাণিক, পিএইচডি স্কলার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, মীনাক্ষী ভট্টাচার্য, পিএইচডি স্কলার ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, বিশ্বভারতী ইউনিভার্সিটি। এদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষত ধন্যবাদ জানাই এই গুগল মিটিং যে আমাদের একটা মাধ্যম আছে, এই মিটিং এর মাধ্যমটাকে, নেটওয়ার্কিং কে, সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই গুড লাক সবার। হ্যাঁ শান্তনু দা হ্যাঁ। শেষ করছি। Okay, গৌতম okay. দা, আশিস স্যার আছেন? আশিস স্যার তো আছি, আছেন, আছি। গৌতম হ্যাঁ স্যার, আশিস স্যার তো খুবই ভালো বলেছেন, গৌতম দা তো খুবই ডাটাবেস বলেছেন, খুবই ভালো লেগেছে। শেষমেশ দীপায়ন স্যার যে আমাদেরকে একটা ইমোশনালি একটা জায়গা দিলেন, যে স্যাররা সবাই আছেন, এটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আশিস স্যার, এইটা কি গণি তোমরা রেকর্ডিং করেছো? হ্যাঁ রেকর্ডিং করেছি, তাহলে ওটা কি কোনোভাবে পাঠাতে পারবে? দেখি চেষ্টা করব। দেখো না, তাহলে ওটা যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও তাহলে খুব কাজ দেবে। আমি তাহলে ফেসবুকে পোস্ট করে দেবো যদি দাও। হ্যাঁ স্যার দেখছি স্যার। হুম, হুম। কিন্তু স্যার আপনার যে সময় মানে প্রোগ্রামটা চলছিল সেই সময় এত কি প্রবলেম হলো, আমার ল্যাপটপে সমস্যা হয়েছিল, একটু আমি বুঝতে পারিনি, কতটা হয়েছে আমি জানি না, আমি দেখে আপনাকে বলবো। সেটা 2-3 মিনিট আমি শুনেছি, ছাত্ররা বললো আমার। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ঠিক আছে ঠিক স্যার। আছে, দেখো তো যদি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার আপনাকে। ঠিক আছে, হ্যাঁ ভালো থেকো খুব ভালো। সবাই। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গৌতম স্যার, গৌতম দা মনে হয় চলে গেছেন। যাই হোক, আচ্ছা আমাদের প্রোগ্রাম শেষ। আমাদের এরপরে যদি কোনো প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে হয় সবাইকে নিয়ে করব। এই হ্যাঁ শান্তনু দা, হ্যাঁ, yes, হ্যাঁ। So thank you everyone. Okay, Thank you. see you soon. খুব ভালো প্রোগ্রাম হলো। বলছি অনেকে ফিডব্যাক লিংকের কথা এখানে বলছে, তাদেরকে একটু জানিয়ে দাও। সার্টিফিকেট ফিডব্যাক লিংক স্যার। ফিডব্যাক লিংক সার্টিফিকেট কিসের মাধব? অনেকে এখানে এসএমএস করে বলছেন যে ফিডব্যাক লিংকটা এখানে দিলে ভালো হয়। তো আমাদের এটা প্রোগ্রামের ফিডব্যাকটা প্রোগ্রামে কমেন্ট বক্সে একটা সার্টিফিকেট ফিডব্যাক আমি সার্টিফিকেট তো বলে দিয়েছি, নো সার্টিফিকেট উইল বি গিভেন, সার্টিফিকেট দেওয়া হবে না। এটা জাস্ট সার্টিফিকেট আমাদের অনেক আছে, আমাদের কর্ম দরকার, কাজ দরকার, আনএমপ্লয়েড থেকে এমপ্লয়েড দরকার। সুতরাং সার্টিফিকেটের কোনো ই নেই। ফিডব্যাক নিলে এমনি নিতে পারি, জাস্ট আমাদের একটা সেমিনার যে সাকসেসফুল হলো সেটার জন্য। নেক্সট সেশন you will consider Yeah, whether yeah, it yeah. will be given or not. Okay, Yeah, yeah. thank you sir. ওকে, ঠিক আছে। আমাদের এই গ্রুপ থেকে একটা নতুন প্রোগ্রাম হলো, একটা উদ্যোগ নিয়ে খুবই ভালো লাগলো, সবাইকে পেলাম। ওকে, শান্তনু দা অফ করছি। অনেক অনেক ধন্যবাদ উসমান গনি, শান্তনু। হ্যাঁ রাজেন্দ্র মাহাতো, তোমাকেও ধন্যবাদ। সবার তরফ থেকে অসমানদাকে অশেষ ধন্যবাদ, যার জন্য আমরা করতে পারলাম।
এবং হ্যাঁ। হ্যালো 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 স্যার বলো বলো স্যার। হ্যাঁ শাহানুর আলী, অসংখ্য ধন্যবাদ রাজেন্দ্র ভারতকে যে আমরা অন্তত আমাদের কিছুটা সময় দিয়েছে আমাদের ওয়েবিনারে। হ্যাঁ। ওনাকে পাওয়াই যাচ্ছিল না অনেকদিন থেকে। না স্যার, আমি দুঃখিত, একটু ঠিক সময়ে জয়েন করতে পারিনি। তবে রাজেন্দ্র মাহাতো এখন বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত বলে আর আমরা পাচ্ছি না, না, না। কিন্তু না, ভালো, তবে খুবই ভালো লাগলো। তবে ধনী ভাইয়া, হ্যালো। লেকচার গুলো ছিল অসাধারণ। হ্যাঁ হ্যাঁ বলো। বললাম ধনী ভাই, হ্যালো, হুম, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনছে। বললাম যে প্রোগ্রাম তো মানে খুব ভালোই হলো, ঠিক আছে। কিন্তু ফেসবুকে আপডেট দিতে এত প্রবলেম হলো, আমি বুঝতে পারি না কেন এমন লাইভটা হলো। আমি ফেসবুকে তো নাই, মানে প্রবলেম হচ্ছে কিছু, হয়তো আপনার ওখান থেকে টেকনিক্যাল কোনো প্রবলেম ছিল হয়তো। আমার প্রথম হলো ল্যাপটপ হ্যাং হয়ে গেছে, আর কারো অ্যাকসেপ্টই হচ্ছে না। তারপরে ল্যাপটপ রিস্টোর করে তারপরে কি থেকে কি হয়ে যায় কিছুই বুঝি না, কাজই করতো না, এত রাগ উঠছিল। তো যাই হোক, মানে আমি ইউটিউবে রেকর্ড করা হয়েছে তো। রেকর্ড করেছি। হ্যাঁ, রেকর্ডটা আছে, রেকর্ডটা রাখেন, রেকর্ডটা আপলোড করতে লাগবে কোথাও। দরকার আছে রেকর্ডটা, অনেক ভ্যালুয়েবল স্পিচ শুনলাম আমরা ছাত্রদের কাছ থেকে, সবাই খুব ভালো বলছে। স্যারদের বক্তব্য অসাধারণ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, রাখছি। আচ্ছা, হ্যাঁ, আমরা তাহলে এখন রাখতে পারি সবাই, তাই না? হ্যাঁ ঠিক আছে। ওকে।